আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা ঘন জ্যামিতি শুরু করব। ঘন জ্যামিতি হলেই আমাদের জ্যামিতি শেষ হয়ে যায়। তো ঘন জ্যামিতির উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঘনক এবং গোলক। আমি বলে নিচ্ছি, ঘন জ্যামিতির মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ঘনক থেকে। হ্যাঁ, ঘনক থেকে আর গোলক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। আমরা যদি সবই পড়বো তবু আমি ইম্পর্টেন্ট জায়গাটা দেখাই দিলাম যে ঘনক এবং গোলক এই রিলেটেড প্রশ্ন বেশি আসছে। আচ্ছা, এই আয়তাকার ঘনবস্তু পড়ার আগে আমাদের বৃত্তের 4-5টা অঙ্ক বাকি ছিল মনে হয়, তাই না? বৃত্তের 4-5টা অঙ্ক বাকি ছিল, এক্সট্রা প্রবলেমস যেগুলো আমি করাইছিলাম। এই যে এখানে সার্কেলের কি হলো? হ্যাঁ, আমি গেল কেন? সার্কেলের যে অতিরিক্ত যে সমস্যাগুলো ছিল না, এই এক্সট্রা প্রবলেমস, হ্যাঁ, এই অতিরিক্ত সব প্রবলেমসের প্রথম 5টা অঙ্ক আমি মনে হয় না করাই শেষ করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই প্রথম 5টা অঙ্ক আমি আগে করাই দিচ্ছি। জি, প্রথম 5টা 1 2 3 4 5 দেখেন, এই যে 1 নাম্বার কোশ্চেন যেটা আসছে, সার্কেলের প্রথম 5টা কোশ্চেন আমাদের করানো হয়নি, আমি করে দিচ্ছি। এখানে বলছে পাশের চিত্রে, মানে এখানে যে চিত্রটা আছে সেই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের এবি হচ্ছে স্পর্শক। এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই যে ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, আর এবি হচ্ছে স্পর্শক। অর্থাৎ এই যে এবি, এবি যে সরল রেখা, এই যে সরল রেখা দেখছেন না, এই সরল রেখাটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। কোন বিন্দুতে? এই যে এ বিন্দুতে স্পর্শক, কারণ এইটা এ বিন্দুতে স্পর্শ করছে। এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে এই ও এ, ও এ মানে যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই ও এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অর্থাৎ এই যে স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ, এবং সেটা স্পর্শ বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই কোণটা 90, কারণ আমরা জানি যে কোনো বৃত্তের কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। অর্থাৎ এই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী এই ব্যাসার্ধ এটা কি 90 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এবার বলছে কোণ x = 50, এক্স মানে এই কোণের মানটা 50। এই কোণটা দেওয়া ছিল না, বুঝে নিতে হবে থিওরি থেকে যে এটা 90। হ্যাঁ, বলছে কোণ y এর মান কোনটি, মানে এই কোণের মানটা কত এটা বের করতে বলছে। তাহলে এখন দেখেন এখানে কিন্তু ও এ বি একটা সমকোণী ত্রিভুজ। কি করে? কারণ এই কোণটা 90 ডিগ্রি মানে সমকোণ, তো একটা কোণ সমকোণ হলেই তো সেটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুইটা সূক্ষ্মকোণ থাকে, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এটা যদি 40 হয়, সরি 50 হয়, তাহলে এটা 40 ডিগ্রি, বা 90 থেকে আপনি 50 বাদ দিলে পরে আমরা পেয়ে যাবো ওই কোণের মানটা কত, 40 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 40 ডিগ্রি। ওকে, হ্যাঁ, আদাব। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। বলছি একই সরল রেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বিন্দু আঁকা যায়? একই সরল রেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে, দেখেন একই সরল রেখায় অবস্থিত, খেয়াল করে দেখছেন, একই সরল রেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? উত্তর হচ্ছে একটিও বৃত্ত আঁকা সম্ভব না। একই সরল রেখায় 3টা বিন্দু, এই যে এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, আপনি যেভাবেই বৃত্ত আঁকান না কেন সর্বোচ্চ সেই বৃত্তটা এই 2টা বিন্দু দিয়ে যাবে, এই 3টা বিন্দু দিয়ে যাবে না। মানে 3টা বিন্দু আছে একটা সরল রেখার উপর অবস্থিত, এমন একটা বৃত্ত আঁকাতে হবে যে বৃত্তের উপরে এই 3টা বিন্দুই থাকবে। সম্ভব না, এটা পসিবল না, পসিবল না। একটা সরল রেখার উপর অবস্থিত 2টা বিন্দু দিয়ে বৃত্ত যাবে, এই 2টা বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব। কিন্তু এমন কোন বৃত্ত আঁকা সম্ভব না যে বৃত্তটা এই 2 বিন্দু দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, এরকম কোন বৃত্ত কখনোই হবে না। হ্যাঁ, তাহলে একই সরল রেখায় অবস্থান করার কারণে হচ্ছে না। কিন্তু যদি এই 3টা বিন্দু একই সরল রেখায় অবস্থিত না হতো, 3টা ভিন্ন জায়গাতে হতো, তাহলে অবশ্যই অবশ্যই এই 3 বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যেত, অবশ্যই যেত। আমার কথা কি বুঝছেন? আমি আবার বলছি, 3টা বিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্ত আঁকা যাবে যদি ওই 3টা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত না হয়। একই সরল রেখার উপর অবস্থান করলে পরে ওই 3 বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যাবে না, এমন কোনো বৃত্ত আঁকা সম্ভব না যা 3টা বিন্দু দিয়ে যাবে। বাট এই 3টা বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থিত না হয়, 3টা বিক্ষিপ্ত জায়গায় হয়, হ্যাঁ, তাহলে সবসময় এই 3 বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 2 সার্কেলস অফ ইকুয়াল রেডিয়াস, রেডি, এই রেডি হচ্ছে রেডিয়াসের প্লুরাল নাম্বার। হ্যাঁ, এই যে 2টা সার্কেল, এই জন্য রেডি বলছে।
ইকুয়াল রেডি টাচ এক্সটার্নালি, এক্সটার্নালি মানে হচ্ছে বহিস্থভাবে টাচ করছে, স্পর্শ করছে, অ্যাট এ পয়েন্ট পি ফ্রম এ পয়েন্ট টি অন দ্য ট্যানজেন্ট at TQ, on the tangent at TQ and TR are drawn to the circles with points of contact Q and R. আচ্ছা, তবে two circles of equal radii touch externally at a point P. আচ্ছা, এখানে দাঁড়ি হবে, এখানে হবে আপনার ফুল স্টপ হবে, হ্যাঁ এখানে ফুল স্টপ হবে, মানে এখানে বাক্য শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম লাইনটা কি বলছে, টু সার্কেলস অফ ইকুয়াল রেডিয়াস টাচ এক্সটার্নালি, তার মানে হচ্ছে দুইটা সার্কেল আছে, দেখেন দুইটা সার্কেল আছে, এই দুইটা সার্কেল ইকুয়াল রেডিয়াসের, তার মানে সমান ব্যাসার্ধের, এবং এরা পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করছে, সেই স্পর্শ বিন্দুর নাম হচ্ছে পি। অর্থাৎ এই যে দেখেন বলছে যে টাচ ইচ আদার, টাচ এক্সটার্নালি অ্যাট এ পয়েন্ট পি, অর্থাৎ বহিস্থভাবে স্পর্শ করছে, এই যে এক্সটার্নালি মানে বহিস্থভাবে স্পর্শ করছে অ্যাট এ পয়েন্ট পি, অর্থাৎ এই পি বিন্দুতে, তার মানে এই বিন্দুটা হচ্ছে পি, এই পি এটার নাম দিলাম পি, এই বিন্দুটা পি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ফ্রম এ পয়েন্ট টি, from a point T on the tangent at TQ and TR are drawn to the circles with points of contact Q and R. From a point T on the tangent at TQ and TR, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, তার মানে হচ্ছে একটা পয়েন্ট টি থেকে, টি একটা বিন্দু, সেই টি থেকে যদি আমরা TQ from a point T on the tangent at TQ and TR are drawn to the circles with points of contact Q and R. আচ্ছা, from a point T on the tangent TQ, tangent স্পর্শক TQ and TR are drawn, মানে দুইটা স্পর্শক, TQ একটা স্পর্শক, TR একটা স্পর্শক, যে স্পর্শক দুইটা এই সার্কেলের উপর অঙ্কন করতে হবে, এই সার্কেল দুইটার উপর অঙ্কন করতে হবে উইথ কন্টাক্ট পয়েন্ট কিউ অ্যান্ড আর, অর্থাৎ সেই ট্যানজেন্ট আবার এই সার্কেলকে কিউ বিন্দুতে আর আর বিন্দুতে স্পর্শ করবে। আচ্ছা, তাহলে ফ্রম এ পয়েন্ট টি, সেই টি বিন্দু থেকে এদের উপর স্পর্শক আঁকতে হবে। এখানে কি কোনো কিছু মিসিং আছে প্রশ্নে? একটু আমাকে একটু সময় দেন তো, আমি একটু যেখান থেকে প্রশ্নটা তুলছি আমি একটু ওই জায়গাটা একটু দেখে নিই, না হলে কিছু মিসিং আছে কিনা।
আচ্ছা, আমি আসলে এক্সট্রিমলি সরি, এইটার সাথে হচ্ছে একটা চিত্র ছিল, হ্যাঁ, এইটার সাথে একটা চিত্র ছিল, ওই চিত্রটা না দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। এটার সাথে একটা চিত্র ছিল, অথবা এইখানে একটু একটু মানে একটু ভুল আছে, হ্যাঁ, এই কোশ্চেনটা একটু প্রবলেম আছে। মানে এখানে প্রশ্নটা যেভাবে সলভ করা সেটা হচ্ছে বুঝতে পারছি না। এই মানে এটার কেন্দ্রকে ধরছে কিউ আর এটার কেন্দ্রকে ধরছে আর, হ্যাঁ, এটার কেন্দ্রকে ধরছে কিউ, এটার কেন্দ্রকে ধরছে আর, এই কন্টাক্ট পয়েন্ট মানে এরা পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করছে পি বিন্দুতে। এবার বলছে ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টি, ফ্রম এ পয়েন্ট টি, সেই টি পয়েন্টটা এখানে হতে পারে বা এখানে হতে পারে, টি পয়েন্ট থেকে টি অন দ্য ট্যানজেন্ট অ্যাট টি কিউ। আচ্ছা, and TR are drawn to the circle with points of contact. এইভাবে হচ্ছে চিত্রটা দিয়ে সলভ করছে, এটাকে টি দিছে, কিন্তু এতে তো মানে এই যে এখানে যে কেন্দ্র যে কিউ এবং আর, এটা না বলা থাকলে তো সমস্যা। এখানে কেন্দ্র যে কিউ এবং আর, এটা না বলা থাকলে তো সমস্যা না। এটা আমাদের বইয়ের না, আমাদের বইয়ের না, আমি অন্য একটা জায়গা থেকে নিছিলাম, হ্যাঁ, অন্য একটা জায়গা থেকে নিছিলাম। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে, আমি যদি এইভাবে চিত্র হয় তাহলে সি নাম্বার, টি কিউ ইজ ইকুয়াল টু টি আর। এই যে টি কিউ, এই টি কিউ, এটার মান আর এটার মান হচ্ছে সমান, ঠিক আছে। এটা আমি একটা মানে আপনাদের ইসে কি বলে একটা অঙ্ক এরকম করাইছিলাম, যেখানে আমরা এই ডিস্টেন্সটা মেজারমেন্ট করছিলাম, এই যে এই ডিস্টেন্সটা মেজারমেন্ট করছিলাম। আচ্ছা দেখেন, এইটা যদি আর হয় তাহলে এটাও আর হবে, হ্যাঁ, এটা যদি আর হয় তাহলে এটাও আর হবে। এখন দেখেন, তাহলে এই যে এখানে যে ত্রিভুজটা আছে, খেয়াল করে দেখেন, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কথা চিন্তা করেন, দেখেন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কথা চিন্তা করেন। এখানে এই মানটা তো, এই জিনিসটা তো এই ত্রিভুজের ক্ষেত্রেও যতটুক, এই ত্রিভুজের ক্ষেত্রেও ততটুক, তাই না? তাহলে এইটার মান যদি আমি ধরেন কত, এই যে টি আর এটা হচ্ছে পি, তাহলে এইটুকু হচ্ছে টিপি। তাহলে টিপি, এই টিপির মান যা এই ত্রিভুজের ক্ষেত্রে, টিপির মান তাইও কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে, আর এই মানটা কিন্তু আর। তাহলে এই যে এখানে যে ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, হ্যাঁ, তাই এটা তো অতিভুজ। তাহলে এই অতিভুজ কেমনে বের করবেন? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটার মান যা আসবে। আবার এইটার ক্ষেত্রে যদি এটা বের করেন, তো এটার মান কেমনে বের করবেন? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। দেখুন, যেহেতু দুইটার ব্যাসার্ধ সমান, তাহলে এটার মান যদি আর হয়, এটার মানও আর, এইটুকু তো আর হবে, তাই না? এটুকু যদি আর হয়, তাহলে এটার মান কেমন হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অর্থাৎ এই মানটা আর এই মানটা কি হবে? সমান হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনার সাথে এই চিত্রটা যদি নিজেকে আঁকাতে হয়, তাহলে আমি আসলে এই বর্ণনা দেখে কিভাবে আঁকাবো আমি নিজে বুঝছি না, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের যদি কারেকশনই পাই আমি জানাই দেবো, সমস্যা নেই। দেখেন, এটা আপাতত আপনি এখান থেকে বাদ রাখেন, ঠিক আছে। আর এই চিত্র যদি দেওয়া থাকে তাহলে সমস্যা নেই। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেখেন এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ত্রিভুজ এবিসি হচ্ছে অন্তর্লিখিত। এর মধ্যে একটা বৃত্ত, এর মধ্যে একটা ত্রিভুজ আছে এবিসি। এবিসি ত্রিভুজ। এইবার বলছে কোণ বিওসি, এই যে কেন্দ্র কিন্তু ও আছে, কেন্দ্রও আছে। এখন কি কোণ বিওসি, তাহলে বিওসি মানে এই কোণটা, এই যে এই কোণটা বিওসি, বিওসি 118 ডিগ্রি হলে কোণ বিসিও কত? দেখেন কি চাইছে, বিসিও, বিসিও মানে এই কোণের মানটা নির্ণয় করতে বলছে। খেয়াল করেন এই কোণের মানটা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি ত্রিভুজ, ওবিসি, এই যে ওবিসি, এটা একটা ত্রিভুজ না? ওবিসি ত্রিভুজের, ওবিসি ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু। সমদ্বিবাহু কেন? কারণ এই যে দেখেন, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দুটা কি ব্যাসার্ধ, তার মানে এই বাহু আর এই বাহু সমান, তাই না? কারণ কি, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না, ঠিক আছে। তাহলে এই দুইটা ব্যাসার্ধ সমান, তার মানে এই দুই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান হবে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তার মানে এই কোণের মান যদি এক্স হয়, এই কোণের মানও এক্স হবে। এবং আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এই থিওরি তো জানি। তার মানে এই কোণ প্লাস এই কোণ আর 118, এই তিনটা মিলে 180 হবে। তার মানে কোণ এক্স প্লাস কোণ এক্স, মানে কোণ এইটা প্লাস কোণ এইটা প্লাস
প্লাস 118 ইজ ইকুয়াল টু 180। তাহলে 2x ইজ ইকুয়াল টু 180, এই প্লাসটা ওই পাশে মাইনাস হবে 118। তাহলে 180 থেকে 118 গেলে কত থাকছে? কত থাকছে? 62। তাহলে 2x ইজ ইকুয়াল টু 62 হলে x ইকুয়াল টু এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 62 ডিভাইডেড বাই 2 31। তার মানে x এর মান হচ্ছে 31। x এর মান হচ্ছে আমি তো সেটাই বলছি যে কোশ্চেনে সমস্যা আছে, এই কোশ্চেনে প্রবলেম আছে, এই কোশ্চেনে প্রবলেম আছে। আমার কথা কি বুঝছেন? এই কোশ্চেনে প্রবলেম আছে বলেই তো আমি নিজেই বুঝছি না যে আসলে এটা মানে কিভাবে কি সলভ করবো, বা এটা তো ভাষার সাথে মিলছে না। এই জন্য বললাম এই কোশ্চেনের কারেকশন ফর্মটা কি হবে আমি খুঁজে সার্চ করে যদি পাই আমি আপনাদেরকে জানাবো, সমস্যা নেই। হয়েছে এটা 31 ডিগ্রি। নেক্সট, বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার এবং কেন্দ্র হতে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? কি নির্ণয় করতে বলছে দেখেন, বৃত্তের বৃহত্তম জ্যা। তো বৃহত্তম জ্যা মানে কি? বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস। তো ব্যাস বের করতে গেলে আপনি ব্যাসার্ধ মান বের করলেই তো হয়ে যাবে, ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিতে হবে। এখন কি বলছে? বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ব্যাস ভিন্ন জ্যা 8√2। তার মানে এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস ভিন্ন কোন জ্যা। তো ব্যাস ভিন্ন জ্যা মানে নিশ্চয়ই সেই জ্যাটা কেন্দ্র দিয়ে যায়নি। এই যে এটা ধরেন এটা হচ্ছে 8√2, সাপোজ এটা হচ্ছে সেই ব্যাস ভিন্ন জ্যা, আমি এবি নাম দিলাম। আমি জানি না যে সেটা কোথায় আছে, সেটা এই বরাবর নাকি এই বরাবর, আমি জানি না, আমি আন্দাজে লিখে দিলাম যে ব্যাস ভিন্ন কোন একটা জ্যা। এই যে ব্যাস ভিন্ন একটা জ্যা, যার নাম দিলাম এবি, 8√2 সেন্টিমিটার। এবি কিন্তু এখানে দেওয়া ছিল না, আমি নামটা দিছি সুবিধার্থে। এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে কেন্দ্র। এবার বলছে তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কত? বৃহত্তম জ্যা মানে ব্যাস। তো ব্যাস বের করতে গেলে আমি যদি কোনোভাবে ব্যাসার্ধ বের করতে পারি, এই ব্যাসার্ধকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে তো ব্যাস হয়ে যাবে। এই জন্য আমার টার্গেট হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ বের করা। তাহলে এই কেন্দ্র থেকে এই পয়েন্টটা জুড়ে দিই। তাহলে এখানে দেখেন একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যে ও এ, এখানে কিছু না দিলাম, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এই যে অঙ্কিত লম্ব না, এই অঙ্কিত লম্ব এই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য যদি 8√2 হয় তাহলে এই যে এইটুকু হচ্ছে অর্ধেক। কার অর্ধেক? এই 8√2 অর্ধেক। তার মানে এই যে এইটুকু হচ্ছে কত হবে বলেন তো? 8√2 কে 2 দিয়ে ভাগ, তাই এই 2 দিয়ে কাটলে 4√2। তার মানে এই যে এই মানটা হচ্ছে 4√2। ব্যাস, আমি ধরে নিলাম এইটা হচ্ছে ব্যাসার্ধ আর, এদিকে তাকান, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে আর এর মান বের করবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা এই যে এটা অঙ্কিত লম্ব, এটা অঙ্কিত লম্ব না, তো লম্ব মানে তো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে অতিভুজ হচ্ছে আর, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে ভূমি স্কয়ার, ভূমি মানে 4√2, এই পুরোটা কিন্তু 8√2, কিন্তু আমি তো ভূমি এখানে 8 প্লাস লম্ব স্কয়ার মানে 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এই স্কয়ারটা কিন্তু 4 এর উপর আছে, 2 এর উপর আছে, 4 এর উপর স্কয়ার মারলে 16, √2 এর উপর স্কয়ার মারলে 2, আর এটা হচ্ছে 2 স্কয়ার 4, 16 দুগুণে 32, 32 হচ্ছে 40। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 40, তাহলে আর স্কয়ার 40 হলে আর ইকুয়াল টু কি? √40। তাহলে √40, এই 40 কে আবার ভাঙা যায়? এই যে এখন কি সমস্যা, 8√2 সেন্টিমিটার, 2 স্কয়ার 4, 4√2 স্কয়ার 16, 40 হলো কেমন? না, মাথা নষ্ট হয়ে গেছে, কি একটা অবস্থা। এই 16 দুগুণে 32 আছে 36, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 36 হলে আর ইকুয়াল টু কত? √36, √36 মানে 6, এটা হচ্ছে আর এর মান। আর মানে কি? আর মানে ব্যাসার্ধ, কিন্তু আমার তো ব্যাসার্ধ চাইনি, আমার চাইছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ 6 হলে অতএব ব্যাস কত হবে? ব্যাস ইকুয়াল টু 2 গুণ আর, তারপরে 2 গুণ 6, 6 দুগুণে কত? 12। ক্লিয়ার বিষয়টা? 12, তার মানে উত্তর হচ্ছে 12। এই যে বি নাম্বার অপশন ইজ রাইট, 12। ঠিক আছে, আচ্ছা এই 5টা কোশ্চেন বাকি ছিল, বাকিগুলো আমি সব সলভ করে দিছিলাম। এটা মনে হয় আমাদের হয়ে গেছে, তাই না? ইফ দ্য ডিফারেন্স বিটুইন, হ্যাঁ এটা হয়েছে, এখান থেকে আমরা সলভ করছিলাম। এখন আমরা চলে যাবো ঘন জ্যামিতি। দেখেন এখন আমরা সলভ করব ঘন জ্যামিতি। তো ঘন জ্যামিতি আমি আগেই বলে নিচ্ছি, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে চৌপল। হ্যাঁ, এই চৌপলের মধ্যে আছে
আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু আর একটা হচ্ছে ঘনক। এই দুইটা হচ্ছে আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আয়তাকার ঘনবস্তু আর ঘনক এই ব্যাপারটা কি, আমি একটু বলে নিচ্ছি। দেখেন আমার এখানে কিছু চিত্র আছে, আমি এই যে আয়তাকার ঘনবস্তু ও ঘনক সম্পর্কিত, আয়তাকার ঘনবস্তু ও ঘনক। দেখেন আয়তাকার ঘনবস্তু ও ঘনক এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় বেশি আসে প্রশ্ন, ঠিক আছে? আমি শুরু করছি। দেখেন এই যে আমি এখানে দুইটা চিত্র আনছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ঠিক আছে? তো দেখেন এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা আয়তাকার ঘনবস্তু। এখন আয়তাকার ঘনবস্তুর ব্যাপারটা কি? আয়তাকার ঘনবস্তু হচ্ছে যার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে বলে ঘনবস্তু। খেয়াল করেন, আগে বোঝেন যে ঘনবস্তু কি। দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাকে আমরা কি বলছি? ঘনবস্তু। ঘনবস্তু, ঠিক আছে? এখন এটার আয়তাকার ঘনবস্তু হওয়ার কারণ কি? নাম আয়তাকার ঘনবস্তু। যেমন একটা বই, এটা একটা আয়তাকার ঘনবস্তু। আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এই যে একটা বই, এটা একটা আয়তাকার ঘনবস্তু। কেন? কারণ দেখেন এর মনে করেন যে এটা এই বরাবর, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, আর উচ্চতা মানে যে পুরুত্ব, এই পুরুত্ব মানে কিন্তু উচ্চতা। তাই দৈর্ঘ্য প্রস্থ, আবার এইদিকে কিন্তু এই অল্প একটু থাকলেও আছে, 3 মাত্রা, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এই যে উচ্চতা বা পুরুত্ব আছে, ঠিক আছে? তারপর একটা ইট কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? তাহলে এই যে আয়তাকার ঘনবস্তু, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে, এবং এদের যে তলগুলা, এদের তল আছে মোট 6টা। একটা ইটের দেখবেন 6টা তল। আমি দেখা দিচ্ছি, একটু মোটা নিলে পারে, মোটা বই নিলে পারে আমার জন্য সুবিধা হতো। আমি একটা মোটা বই নিই। আচ্ছা, এই যে আমার কাছে একটা ওরাকল বিসিএস এর একটা বই আছে লিখিত, হ্যাঁ, এটা অনেক মোটা বই। তো এই যে দেখেন এটা একটা আয়তাকার ঘনবস্তু। কেন? দেখেন এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা, এই যে উচ্চতা, হ্যাঁ। তো এর তল আছে 6টা তল। এই যে একটা তল, এই যে একটা তল, এরকম ঠিক তল ঠিক অপোজিটে আর একটা আছে, 2টা, হ্যাঁ, 2টা। এই যে এই পাশে একটা তল, এরকম ঠিক এর অপোজিটে আর একটা তল আছে এরকম। তাহলে 2 4টা। এই যে উপরে একটা তল, উপরে এর ঠিক অপোজিটে আর একটা তল আছে এরকম, এই যে আরো 2টা, 6টা। তার মানে আয়তাকার ঘনবস্তুর মোট তল আছে 6টা। একটা ইটের দেখবেন মোট 6টা তল। খেয়াল করে দেখবেন, এটা কিন্তু পরীক্ষা আসছে যে একটা আয়তাকার ঘনবস্তুর তল আছে কয়টা? 6টা। এবং মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা তলই হচ্ছে সমকোণ। মানে প্রত্যেকটা তলে যে কোণগুলো আছে, যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে সমকোণ। দেখেন এই যে, দেখেন এটা 90 ডিগ্রি, এগুলো সব 90। যে এইটা 90, দেখে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এগুলো সব 90, এগুলো সব 90। যে এই চিত্রটা দেখলে আরো ভালো করে বুঝবেন। এই যে দেখেন, এই চিত্রটা দেখলে ভালো করে বুঝবেন যে প্রত্যেকটা তলে, যে উপরে একটা তল, এই উপরে যে তলটা আছে ঠিক সেই তলটা নিচে আছে। এই পাশে একটা তল আছে, এই তলের ঠিক অপোজিট আর একটা তল আছে। এই পাশে একটা তল আছে, এই তলের অপোজিট আর একটা তল আছে। দেখেন এই যে প্রত্যেকটা কোণ 90। খেয়াল করে দেখেন, এই দেখেন এই কোণটা 90, এই যে কোণগুলো, এই প্রত্যেকটা কোণ, এই যে এই কোণের সাথে এটা 90, দেখে বোঝা যাচ্ছে না ওইখানে ওই চিত্রে, হ্যাঁ। এই যে এই কোণটা 90, এটা একটু চেপে আছে, এটা অ্যাঙ্গেল আছে, মনে হচ্ছে যে এটা 90 না, কিন্তু দেখেন এটা আসলে সোজা হয়ে আছে, এটা এরকম আছে, হ্যাঁ, 90। প্রত্যেকটা কোণ 90, প্রত্যেকটা কোণ 90 হওয়ার কারণে, হ্যাঁ, এইগুলোর নাম হচ্ছে মানে আয়তাকার ঘনবস্তু। কেন আয়তাকার ঘনবস্তু? কারণ হচ্ছে এই যে এখানে খেয়াল করেন, এই যে এদের যে প্রত্যেকটা তল, এই প্রত্যেকটা তল এক একটা আয়তক্ষেত্রের মতো। দেখেন এই তল, এই যে এখানে আমি যদি এই তলটা আঁকাই, খেয়াল করেন, এই যে তলটা, এই তলটা দেখেন, এটা আয়তক্ষেত্র, তাই না? এই তলটা একটা আয়তক্ষেত্র, এর পিছনে যে তলটা আছে সেটা একটা আয়তক্ষেত্র। প্রত্যেকটা তল, এটা দেখে আমার মনে করেন না যে এটা সামান্তরিক ভাই, না, এটা আসলে 3D চিত্র 2D বোর্ডে আঁকানো হয়েছে, এই জন্য দেখে মনে হচ্ছে যে এটা সামান্তরিক হয়ে গেছে। না, এটাও সমকোণী, এটা সমকোণী, আয়তক্ষেত্র। প্রত্যেকটা তলই আয়তক্ষেত্র। এই যে দেখেন এই তলটা, এটাকে আয়তক্ষেত্র না? এই যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা একটা আয়তাকার তল। এই পাশে একটা আয়তাকার তল আছে, এই যে এটাও কিন্তু একটা আয়তাকার তল। এই যে এই তলটা, এই যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এই যে 6টা তল আছে, এই 6টা তলই আয়তাকার, এই জন্য নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এই যে এটা দেখলে আরো বোঝা যায়, দেখেন এই যে এটা দেখলে আরো বোঝা যায় যে আয়তাকার। এই যে এগুলো দেখেন আয়তাকার, এই যে এই পাশটা দেখেন আয়তাকার, প্রত্যেকটা পাশে কি আয়তাকার। তো আয়তাকার ঘনবস্তুর নাম হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা তলই, একটা ঘনবস্তুর তল হচ্ছে 6টা, আয়তাকার ঘনবস্তুর তল হচ্ছে 6টা, বা চৌকোলের তল হচ্ছে 6টা,
আর আয়তাকার ঘনবস্তু নাম হওয়ার কারণ হচ্ছে তার প্রত্যেকটা তল কি, তার প্রত্যেকটা তল হচ্ছে আয়তক্ষেত্র, এই জন্য নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এখন এই আয়তাকার ঘনবস্তু থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এই আয়তাকার ঘনবস্তু থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথমে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। দেখেন আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে কি বোঝায়? সমগ্র তল বলতে আয়তাকার ঘনবস্তুর যে 6টা তল আছে না, 6টা তল, এই 6টা তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখেন আমি একটা চিত্র আঁকাচ্ছি এখানে বোঝানোর সুবিধার্থে। এই যে এটা একটা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর এই পাশে দেখেন এইটাকে আমরা যদি বলি দৈর্ঘ্য, এটা থেকে দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করতেছি, হ্যাঁ। আর এটাকে যদি বলি প্রস্থ, খেয়াল করেন এই যে এটাকে যদি বলি প্রস্থ, বি দ্বারা প্রকাশ করতেছি প্রস্থকে। আর এইটাকে যদি বলি আমরা উচ্চতা, উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি, এই যে 6টা তল আছে, এই পাশে একটা, এর ঠিক অপোজিটে একটা আছে, উপরে একটা, ঠিক নিচে এই যে একটা আছে, এই পাশে একটা, ঠিক এই পাশে একটা, প্রত্যেকটা তলই আয়তাকার, এই জন্য নাম হয়েছে আয়তাকার ঘনবস্তু, বুঝছেন? আচ্ছা, এই সমগ্র তলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, তো এটা তো আয়তাকার তল, তাই না? আয়তাকার তলের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে এই পাশে যে তলটা আছে, এই তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য যদি এ হয়, এটার প্রস্থ কিন্তু বি। এই তলটা, এই যে এই পাশে যে তলটা, এই যে এই তলটার, এই তলের ক্ষেত্রফল বের করতেছি। তো এই তলের ক্ষেত্রফল, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এই তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এসি। এরকম ঠিক হুবহু এরকম একটা তল অপোজিটে ওই পাশে আছে, তাহলে এটার ক্ষেত্রফল যদি এ ইন্টু সি হয়, তাহলে ওই পাশেরটার ক্ষেত্রফল এ ইন্টু সি হবে। তাহলে এই তলের ক্ষেত্রফল প্লাস ওই তলের ক্ষেত্রফল, তাহলে এসি, এরকম দুইটা। একইভাবে আপনি এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এইটা যদি এ হয় তাহলে এটা কি হবে, এটাও এ হবে। দেখেন এইটা যদি সি হয় তাহলে এটাও সি হবে। এটাও কিন্তু সমকোণী, এটা কিন্তু সমকোণ 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে না, হ্যাঁ। তাহলে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা এটা বি, এটা বি হলে এটা বি হবে, সরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ উপরে যে তলটা, এই যে উপরে যে তলটা, এই তলের ক্ষেত্রফল কি হবে, এই তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ ইন্টু বি। তো এ ইন্টু বি, ঠিক এরকম একটা তলের নিচে আছে, দেখেন এই যে এটা এ, এটা বি, দেখতেছেন? তাহলে এ ইন্টু বি, অর্থাৎ এই তলের ক্ষেত্রফলটা হবে আবার এ বি। এই পাশে যে তলটা আছে দেখেন, এটা সি, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এগুলো কিন্তু সব 90 কোণ, দেখে বোঝা, এটা আসলে এরকম আছে, এই যে এটা এরকম দেখাচ্ছি না, এটা আসলে এরকম আছে, তার উপরে সিটা এরকম আছে, দেখানো যাচ্ছে না তাই, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য আমি সি ধরলাম, প্রস্থ বি ধরলাম, বা এটাকে দৈর্ঘ্য ধরেন, এটাকে প্রস্থ নেন, তাহলে বি ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু সি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এই যে তলটা, এই যে পাশে এই তলের ক্ষেত্রফল বি, বি সি। এরকম ঠিক আর একটা তল এই পাশে আছে, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, বিসি। তাহলে এই যে 6টা তল, এই 6টা তলের ক্ষেত্রফল আসলো এসি এসি, এবি এবি, বিসি বিসি। তাহলে এই দুইটা এবি কে যুক্ত করলে হবে হচ্ছে 2ab, এই দুইটা বিসি কে যুক্ত করলে হবে 2bc, এই দুইটা সিএ কে যুক্ত করে, এসি কে আমি সিএ লিখি, হ্যাঁ, সিএ একই কথা, মানে জাস্ট সাজায় লিখতেছি সিএ। এখন দেখেন এই সব জায়গাতে 2 কমন আছে, তাহলে 2 কমন নিলে থাকতেছে কি, এবি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে। এইটাই হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, যেখানে এ বিসি কি, যেখানে এ হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, হ্যাঁ, বি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, ওকে, আর সি হচ্ছে কি, আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, উচ্চতা বা পুরুত্ব, অনেক সময় উচ্চতা না দিয়ে থেকে পুরুত্ব থাকবে, যেমন বইয়ের ক্ষেত্রে এটা উচ্চতা হবে না, এটা পুরুত্ব, পুরু কতটুকু, পুরু মানে মোটা কতটুকু, হ্যাঁ, উচ্চতা বা পুরুত্ব, ঠিক আছে, ক্লিয়ার। এই হলো আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে এখানে যে 6টা পৃষ্ঠ ছিল সেই 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আয়তাকার ঘনবস্তুর
এখানে প্রধান কর্ণ দেখেন, আয়তাকার ঘনবস্তুর প্রধান কর্ণ কি কি আসে আমি সেগুলো দেখাচ্ছি। আয়তাকার ঘনবস্তুর প্রধান কর্ণ, প্রধান কর্ণ অথবা বলবে যে বৃহৎ কর্ণ, বৃহৎ কর্ণ অথবা শুধু কর্ণ বলবে, অথবা শুধু কর্ণ বলা থাকলে ওই প্রধান কর্ণই বুঝে নিতে হবে, ঠিক আছে। আয়তাকার ঘনবস্তুর প্রধান কর্ণ, বৃহৎ কর্ণ, ঠিক আছে। তো এই প্রধান কর্ণ বা বৃহৎ কর্ণ বলতে আসলে কাকে বোঝাচ্ছে একটু তাকান, এই যে চিত্রটা দেখেন, একটু তাকান, এই যে এই পাশে, এই যে একটু খেয়াল করবেন প্লিজ, এদিকে তাকান, এই পাশে যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছেন না, এই পাশে যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠের কর্ণ মানে কি, যে কোনো দুই বিপরীত কৌণিক বিন্দুর যোগফল। তাহলে এই কোণার সাথে যদি আমি এই কোণা যুক্ত করি, হ্যাঁ, এই কোণার সাথে এই কোণা যদি যুক্ত করি, তাহলে এই যে কর্ণ পেলাম, এই কর্ণটা কিন্তু এই আয়তাকার ঘনবস্তুর প্রধান কর্ণ না, এটা হলো এই পৃষ্ঠে যে এই পাশের পৃষ্ঠ যেটা, সেই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, সেই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। আমার কথা বুঝেন, প্রধান কর্ণ মানে হলো এই আয়তাকার ঘনবস্তু ঠিক এক কোণা থেকে শুরু করে অপর কোণার এই যে এই দৈর্ঘ্য, ভিতর দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু ফিল করেন, ভিতর দিয়ে, হ্যাঁ, এখান থেকে শুরু করে ভিতর দিয়ে, কর্ণের ভিতর দিয়ে, মানে সরি বস্তুর ভিতর দিয়ে এই দুই কোণা যুক্ত করলে যে হবে ওইটা হলো প্রধান কর্ণ। এখন এই চিত্রে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি যে আসলে প্রধান কর্ণের ব্যাপারটা কি হচ্ছে। দেখেন এই যে এই চিত্রটা আমি একটু এদিকে নিয়ে আসি, তাহলে বুঝাইতে আমার সুবিধা হবে, এখানে এই চিত্রের উপর বুঝাইতে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে। দেখেন খেয়াল করেন, এখানে যে চিত্রটা আমি নিয়ে আসছি, দেখেন আমি যদি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করি, তাহলে যেটা পাইলাম সেটা কিন্তু প্রধান কর্ণ না। প্রধান কর্ণ মানে হলো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যুক্ত করলে, এই যে ভিতর দিয়ে, দেখেন এই যে ভিতর দিয়ে এই বড়টা, দেখেন ওই যে খেয়াল করেন প্লিজ, ওই এই কোণা থেকে, মানে এই একদম উপরের কোণা থেকে, হ্যাঁ, আর এই পাশে কিন্তু একদম নিচের কোণা, দেখেন এটা কিন্তু এই কোণা না, অথবা আপনি এই কোণার সাথে এই কোণা যুক্ত করলে হবে, যেটা সেটা প্রধান কর্ণ, অথবা এই কোণার সাথে এটা যুক্ত করলে হবে, অথবা এই কোণার সাথে এই কোণা, ওই ভিতর উপর দিয়ে, ঠিক আছে, এটা হলো প্রধান কর্ণ। এখন এই প্রধান কর্ণের মানটা ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আমি ধরে নিচ্ছি এটা হলো এ, হ্যাঁ, এটা হলো দৈর্ঘ্য এ, এটা হচ্ছে প্রস্থ বি, আর এটা হচ্ছে উচ্চতা সি। আমি এটা কিন্তু ধরে নিলাম, যদিও দেখে বিসি সমান মনে হচ্ছে, বিসি সমান মনে হচ্ছে। এখন আমি প্রধান কর্ণের দৈর্ঘ্যটা বের করব। প্রধান কর্ণ মানে কি বুঝাইছি বলেন তো? প্রধান কর্ণ মানে এই যে এখান থেকে শুরু করে এই যে দুইটা যুক্ত করলে যা হবে, এই দুই কোণা যুক্ত করলে যেটা হবে সেইটা, এই যে এটা হলো প্রধান কর্ণ। এখন এইটার দৈর্ঘ্য আমরা কেমনে বের করবো একটু বলে দিই। সেটা হচ্ছে, দেখেন আপনি যদি প্রথমে এই কোণার সাথে এই কোণা যুক্ত করে দেন, কিংবা আপনি এই কোণার সাথে এই কোণা যুক্ত করে দেন, এই দৈর্ঘ্যটা বের করতে পারবেন না। এটাও কিন্তু একটা কর্ণ, এটা কিন্তু প্রধান কর্ণ না, এটা হচ্ছে নিচে যে পৃষ্ঠটা আছে না, নিচে এই যে নিচে এই যে নিচে যে পৃষ্ঠটা আছে না, এই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, খেয়াল করছেন, ওই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কিন্তু এটা। আর নিচের এই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য যদি বের করেন, পারবেন না, কারণ নিচের ওইটা তো ভাইয়া, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি কি বলতে পারি, এটা তো সমকোণ, এই যে পাশে এইটা তো সমকোণ, এই যে এইটার সাথে এইটার, এই যে এইটার সাথে এই দুইটা, এইটার সাথে এটার কোণ, এটা কি সমকোণ না? সমকোণ, 90 ডিগ্রি। তার মানে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যেটা এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণের বিপরীত এটা অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তার মানে আমি যদি এইটার মান বের করতে চাই, খেয়াল করেন প্লিজ, আমি যদি এইটার মান বের করতে চাই, তাহলে এটা তো অতিভুজ, তাই না? তাহলে এটা তো অতিভুজ, তাহলে অতিভুজ কি হবে? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এইটা সমান, এটার মান যদি আমি কি ধরবো, ধরেন এটা হচ্ছে এটা আমি এক্স ধরলাম, এই টোটালটাকে, তাহলে এটা এক্স হলে পারে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কার মান? এটা হলো এই কর্ণের দৈর্ঘ্যের মান, ঠিক আছে। এখন আমাকে বলেন, এই কর্ণের দৈর্ঘ্য যা হবে, এই কর্ণের দৈর্ঘ্য কি তাই হবে না? ইয়েস, তাই তো হবে, কারণ আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান হয় না। এটা তো আয়তক্ষেত্রে, যে এখানে যেটা আঁকাইছি এটা আয়তক্ষেত্র না, তাই আয়তক্ষেত্রে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যা হবে, এই কর্ণের দৈর্ঘ্য তো তাই হবে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত বেরোচ্ছে? যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি মুছে দিই। তাহলে এইটা হলো এ, এটা হলো বি, আর এই যে এখান থেকে এইটুক, এই যে এইটুক, আমি এইটা বের করছি খালি চিত্রে দেখানোর সুবিধার্থে, হ্যাঁ। তাহলে এইখান থেকে এইটুক, আচ্ছা এইটা যদি বি হয়, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুটাও সমান, এটা বি হলে তাহলে এইটাও কি হবে? বি হবে, হবে কিনা? তাহলে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই কোণটা 90 ডিগ্রি না, তাহলে এটা অতিভুজ না। এটা কেমনে বের করবেন? এটা এক্স হলে, এখন বুঝতে পারছেন? এখন আমরা যদি এই কোণার সাথে এই কোণা যুক্ত করে সেটা বের করতে চাই, এবার তাকান, এটা আমি মুছে দেব।
এবারটা এখন এই যে এইটা এখন এইটা যদি খেয়াল করে দেখেন, এখন একটু তাকান, এই জায়গাতে একটু বুঝতে হবে, সেটা হলো এই যে এইটা আর এই যে নিচ দিয়ে আসছিল, দেখেন এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়েছে, এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়েছে। এই ধরেন এটা এ, তারপরে এই যে এইখানে একটা পয়েন্ট বি, এটা হচ্ছে সি, এবিসি একটা ত্রিভুজ এবং এটা সমকোণী ত্রিভুজ। এই জায়গাতে অনেকে বোঝে না, এই জায়গাতে অনেকে বোঝে না। দেখেন একটু তাকান, আমি যদি এই কোণার সাথে এই কোণা যুক্ত করে দেই, এই যে একটা কাঠি দিয়ে যদি যুক্ত করে দেই, তাহলে এই রেখা আর এখানে যে কর্ণটা নিয়েছিলাম এইটা আর এইটার সাথে এটা যুক্ত করলে একটা সমকোণী ত্রিভুজ হবে। সেই সমকোণী ত্রিভুজের এই কোণটাই যে এখান থেকে এইটুক, মানে এই কোণটা হচ্ছে সমকোণ। তার মানে হচ্ছে আমি এখান থেকে এইটার দৈর্ঘ্য, এই যে এখান থেকে এইটা প্রধান কর্ণ, মানে এই এক কোণা থেকে ঠিক অপর কোণা পর্যন্ত যে দূরত্ব, এইটা যদি বের করতে চাই তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হবে। এটা হলো সেই সমকোণ। আর এই কর্ণটাই যে কর্ণটা বের করতে চাচ্ছি প্রধান কর্ণ, এই সমকোণের বিপরীত হয়, এটা হবে সেই অতিভুজ। হ্যাঁ, এটা হবে সেই অতিভুজ। আমার কথা কি বুঝছেন? তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে গেলে অতিভুজ এইটা, এই টোটালটাকে আমি ধরেন এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তার মানে এই অতিভুজটা হলো এ বি। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? এ বি স্কোয়ার ইকুয়াল টু, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা যদি, এটা কি ছিল? এ ছিল, এটা বি ছিল, আর এটা কি সি ছিল না? এটা যদি সি হয় তাহলে এইটাও কি সি হবে। এই যে উচ্চতা এটাও যায়, এটাও তাই। আর এইটুকের মান কিন্তু আমরা বের করছি একটু আগে, এই যে এইটুক, এই কর্ণটা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স। আচ্ছা রুট, আচ্ছা এটা এক্স দিলাম, এটা হলো এক্স। তাহলে এই অতিভুজ এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এই যে লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এই যে সি স্কোয়ার। এগুলো আসলে 3D চিত্র মানে বোঝানো খুব কঠিন, টাফ, মানে এটা প্র্যাকটিক্যালি বুঝতে হলে পরে হাতে কিছু চিত্র রাখা, হাতে কিছু মানে একদম প্র্যাকটিক্যাল এরকম একটা বস্তু থাকলে ভালো হতো। তাহলে এক্স এর মান আবার কত? এক্স এর মান আবার এই যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স এর পরিবর্তে বসাবো রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তার উপর আছে এই স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা তাহলে এ বি স্কোয়ার, এই স্কোয়ার আর এই রুট কেটে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে আমরা তো প্রধান কর্ণ মানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব, তার মানে এ বি বের করবো, তাহলে স্কোয়ারটা এসে রুট করে দেবো। স্কোয়ারটা রুট করলে এ বি ইকুয়াল টু কি হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে প্রধান কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আমি যেটা বুঝালাম এটা যদি ফিল করতে না পারেন এই চিত্র দেখে তাহলে প্রবলেম নাই। এই যে সূত্রটা হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে প্রধান কর্ণ, মানে একদম এই পাশের কোণা থেকে ওই পাশের উপর কোণা পর্যন্ত, এই পাশের নিচ কোণা থেকে ওই পাশের একদম উপর কোণা পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে প্রধান কর্ণ, মানে ভিতর দিয়ে যাবে। এটা কিন্তু ভিতর দিয়ে, বুঝছেন? এই যে উপর দিয়ে গেছে আসলে চিত্র বোঝানো যাচ্ছে না, ভিতর দিয়ে। সেটা হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। আচ্ছা আমি যে চিত্রটা এর তলে আছে সেটা দিয়ে একটু বোঝানোর ট্রাই করি। এই দেখেন, খেয়াল করেন, এইখানে আপনি এই ব্যাপারটা একটু এক্সপ্লেইন করা যাবে। দেখেন আমরা আসলে প্রধান কর্ণ বলতে এই যে এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত এই ডিস্টেন্সটা বের করতে যাচ্ছি, বুঝছেন? একদম এই কোণার নিচের কোণা থেকে ওই কোণার উপরের কোণা পর্যন্ত, একদম ওই পাশে। এখন এইটা যদি বের করতে চাই তাহলে এখানে আমার একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, এই একটা বাহু এবং এই একটা বাহু। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ 90, দেখে এমন মনে হলো। হ্যাঁ, এখন এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে এই যে নিচে যে তলটা আছে না, এই যে নিচে যে তলটা আছে না, এই নিচে যে তলটা আছে এই তলের কর্ণ। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা তো আয়তাকার না? তো আয়তাকার হলে আয়তাকার ক্ষেত্রের কর্ণ কি? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই মানটা হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা এ, এটা বি, আর এটা কি? এটা তাহলে সি। এখন এটা যখন বের করবেন, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা, এই যে এটা, সরি এই যে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের এই অতিভুজ, এই যে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত অতিভুজ। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য বের করতে গেলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে এই কর্ণের দৈর্ঘ্য হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? প্রধান কর্ণ, হ্যাঁ, প্রধান কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে? তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর প্রধান কর্ণ হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যার এ বি সি কি? এ বি হচ্ছে, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। এখন হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো পাইলাম, এবার হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন,
আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম, আর ভলিউমকে ভি দ্বারা প্রকাশ করে। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে সি, তাহলে আয়তন হবে এবিসি। ব্যাস, তাহলে আয়তন হচ্ছে এবিসি। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখান থেকে তিনটা জিনিস আমরা শিখলাম, এই তিনটা সূত্র মূলত এই তিনটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, খেয়াল করেন সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 ইন্টু এই এবি প্লাস বিসি প্লাস সিএ, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর একটা কি ছিলাম, প্রধান কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে। আর একটা শিখলাম কি, আয়তন। তাহলে এইটা এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে এই তিনটা সূত্র থেকে পরীক্ষা প্রচুর প্রশ্ন আসছে, ইভেন সূত্র আসতে পারে। এখন আমরা দেখব ঘনক। এই ঘনক হচ্ছে আয়তাকার ঘনবস্তুরই একটা ফর্ম। এদিকে তাকান, এই ঘনক হচ্ছে আয়তাকার ঘনবস্তুরই একটা ফর্ম। যখন কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি হয়, সমান হয়ে যায়, তখন সেই আয়তাকার ঘনবস্তুটা ঘনক হয়ে যায়। তাহলে ঘনক হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে ঘনকেরও কিন্তু 6টা তল, মানে আয়তাকার ঘনবস্তুর যা যা আছে ঘনকেরও তাই আছে। ওখানে 6টা তল, প্রত্যেকটা তল হচ্ছে, এখন এই আয়তাকার ঘনবস্তুর মানে ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার হবে। কিভাবে দেখেন, এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলে সেটাকে আমরা বলি ঘনক। এই যে একটা ঘনক, যেমন আপনারা রুবিক্স কিউব দিয়ে মিলান না, সেটা একটা ঘনক, খেয়াল করে দেখবেন। তাহলে এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। এই দৈর্ঘ্যের মান এ, এই প্রস্থের মানও যদি এ হয়, এই উচ্চতার মানও যদি এ হয়, মানে তিনটাই সমান, তখন এটাকে আমরা বলবো ঘনক। এই আয়তাকার ঘনবস্তুকে কি বলবো, ঘনক, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয়, খেয়াল করেন, তাহলে এর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কি হবে, এই যে এই পাশে যে তলটা আছে এগুলো আয়তাকার হবে না, অবশ্যই, সরি বর্গাকার। আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা তল কিন্তু বর্গাকার। 6টা তল আছে না, 6টা তল, 6টা তলের 6টা তলই বর্গাকার। এই যে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তো দৈর্ঘ্য, প্রস্থ যদি সমান হয়, আর এগুলো তো 90 ডিগ্রি, তাই না, এগুলো সবসময় 90, আয়তাকার ঘনবস্তু বলে 90। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ সমান হলে এগুলো কি বর্গ না? তো এরকম বর্গাকার তলে এই পাশে একটা আছে, ওই পাশে একটা, এই পাশে একটা আছে, ওই পাশে একটা, উপরে একটা আছে, নিচে একটা আছে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে এ ইন্টু এ মানে কি, এ ইন্টু এ, এটা হচ্ছে এ স্কোয়ার, সরি এ ইন্টু এ, তার মানে ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার কোন তলের ক্ষেত্রফল, এই একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, একটা তল। এরকম 6টা তল আছে, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে, 6 ইন্টু এ স্কোয়ার। কেন? কারণ প্রত্যেকটা তলই কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ঘনকের প্রত্যেকটা তলই সমান ক্ষেত্রফল বিশিষ্ট। কেন? কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এক পাশের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, তাহলে এরকম 6 পাশের ক্ষেত্রফল হবে 6 এ স্কোয়ার। এই জন্য ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কোয়ার। প্রথম সূত্র, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের মানে সমগ্র পৃষ্ঠ মানে 6 পৃষ্ঠ, হ্যাঁ, পৃষ্ঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6 এ স্কোয়ার। ব্যাস। এবার আমরা পড়বো ঘনকের প্রধান কর্ণ। প্রধান কর্ণ মানে এই এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত। তো আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি, আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? এরও কিন্তু কর্ণের দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি যে ঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, এই তিনটাই সমান। তিনটাই যদি সমান হয়, তাহলে এই তিনটা বাহুর প্রত্যেকে এ ধরা যায় না? দৈর্ঘ্য কেউ এ ধরছে, প্রস্থ বি কেউ এ ধরছে, দেখেন প্রস্থ কেউ এ ধরছে, আবার উচ্চতা সি কেউ এ ধরছে। তার মানে এই যে এখানে এ বি সি আছে, এখানে সব জায়গায় এ বসাই দিতে হবে, অথবা আপনি সব জায়গায় বি বসাই দেন, অথবা আপনি সব জায়গায় সি বসাই দেন। কেন? কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তো সমান। তাহলে আমি সব জায়গায় এ বসাই দিই, তাহলে এই এ স্কোয়ারের জায়গায় বসালাম এ স্কোয়ার, এই বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার বসাই দিব, এই সি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার বসাই দিব। তার মানে কি হলো, তাহলে রুট এখানে 3টা এ স্কোয়ার না, 3টা এ স্কোয়ার। এখন 3-এর স্কোয়ার হয় না, সরি 3-এর রুট হয় না, থেকে যাবে, আর এই স্কোয়ারের উপর থেকে এই রুট আর স্কোয়ার কেটে এ বাইরে চলে যাবে, তাহলে রুট 3a। দেখেন 3-এর রুট হয় না, তাহলে রুট 3 থেকে গেল, আর এই স্কোয়ারের থেকে এই রুট আর স্কোয়ার কেটে এ হয়ে গেল, তাহলে রুট 3। অর্থাৎ ঘনকের প্রধান কর্ণ, ঘনক আবার বলছি ঘনকের প্রধান কর্ণ রুট 3a। ওই একই, আবার বলছি আয়তাকার ঘনবস্তুর এই সূত্র থেকে কিন্তু এটা আসছে। হ্যাঁ, আবার ধরেন যে আয়তাকার ঘনবস্তু যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ছিল, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে সব জায়গায় যদি এ বিসির পরিবর্তে এ বসায় দেন, তাহলে দেখবেন এটা চলে আসবে।
আলাদা করে মনে রাখতে হবে না। হ্যাঁ, তাহলে ঘনকের প্রধান কর্ণের দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট। এই ঘনকের প্রধান কর্ণ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। ঘনকের প্রধান কর্ণ, কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো, ডায়াগোনাল, ডি তে ডায়াগোনাল ইজ ইকুয়াল টু √3a। এর উপর কিন্তু রুট নাই। এবার আয়তন, আয়তন মানে কি? আয়তন ভি, ভি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? দৈর্ঘ্য এ, প্রস্থ বির জায়গাও এ হবে, কেন? কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান, সির জায়গাও এ হবে, তার মানে এ এ এ, তার মানে এ কিউব, অর্থাৎ আয়তন হচ্ছে এ কিউব। তাহলে তিনটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের 6a², আর একটা হচ্ছে প্রধান কর্ণের দৈর্ঘ্য √3a, আর একটা হচ্ছে আয়তন এ কিউব। এই যে তিনটা জিনিস, এখানেও তিনটা সূত্র, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রেও কিন্তু তিনটা সূত্র, খেয়াল করছেন? ওখানেও কিন্তু তিনটা সূত্র। ওখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 2 × ab + b, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × ab + bc + ca, প্রধান কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c², আয়তন হচ্ছে abc বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এখন এই আয়তাকার ঘনবস্তু এবং ঘনক সম্পর্কিত আরো কিছু তথ্য আমি আপনাদেরকে অ্যাডিশনাল কিছু তথ্য দিচ্ছি, এগুলো একটু লিখে নেন। একটি আয়তাকার ঘনবস্তু বা ঘনকের, হ্যাঁ আমি ঘনক আবার বলছি, আয়তাকার ঘনবস্তুরও যা যা আছে ঘনকেরও তাই তাই আছে, শুধু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আলাদা, আর ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সেম, কিন্তু দুইটা বস্তু কিন্তু একই। হ্যাঁ, আচ্ছা, একটি ঘনকের একটু অ্যাডিশনাল তথ্যগুলো লিখে নেন। একটি ঘনকের মুখ, মুখ বা তল 6টি। মুখ বা তল, মুখ বা তল বলতে কি বলছে? পৃষ্ঠ, এক একটা তলকে বলা হচ্ছে এক একটা মুখ। হ্যাঁ, মনে করেন যে এই যে এটা একটা আয়তাকার ঘনবস্তু, এটা এটা একটা তল না, এই তলকে বলা হচ্ছে মুখ। আবার এটা একটা তল, এটা একটা মুখ, আবার এটা একটা মুখ। প্রত্যেকটা তলকে এক একটা মুখ বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে তলই হচ্ছে মুখ। তাহলে তল 6টা, তাহলে মুখ কয়টা? 6টা। আচ্ছা, আয়তাকার ঘনবস্তু বা ঘনক, আবার বলছি আয়তাকার ঘনবস্তু ঘনকের এই ইনফরমেশনগুলো সেম। হ্যাঁ, তাহলে একটা আয়তাকার ঘনবস্তু বা ঘনকের, একটি ঘনকের ধার বা কিনারা, ধার বা কিনারা 12টি। ধার বা কিনারা আছে 12টি। আয়তাকার ঘনবস্তুরও ধার বা কিনারা 12টি। এখন ধার বা কিনারা মানে কি? এই যে ধার বা কিনারাটা একটু বোঝেন। এই যে এখানে যে বাহুগুলা দেখতে পাচ্ছেন না, একটু তাকান, এখানে যে বাহুগুলা দেখতে পাচ্ছেন, এই যে বাহু, এই প্রত্যেকটা বাহুই হচ্ছে এক একটা কিনারা বা ধার। বলে না, বলে যে নদীর ধারে যাস না মানে নদীর কিনারে যাস না। ধারে যাওয়া, ধারে যাওয়া মানে কিন্তু কিনারে যাওয়া। হ্যাঁ, তার মানে ধার বলতে কিনারা বলতে বোঝাচ্ছে, কিনারা, কিনারা, এটা কিনারা না? হ্যাঁ, এখন ধার আছে কয়টা? 12টা। কিভাবে দেখেন? এদিকে তাকান, দেখেন, জাস্ট গুনে দিচ্ছি 12টা কেমনে। এই 1টা 2টা 3টা 4টা, খেয়াল করেন 4টা। এই পাশে 4টা আছে, ঠিক অপর পাশে এরকম 4টা আছে, অপর পাশে 2টা 3টা 4টা, এই যে 8টা হয়ে গেছে। দেন দাগ পড়ছে 8টা, এইটার উপর দাগ পড়ে না, তার এটা 9টা, এইটার উপর দাগ পড়ে না, এটা 10টা, এটার উপর দাগ পড়ে না 11টা, আর এই যে একটা, এটা 12টা। তার মানে 12টা কিনারা আছে, খেয়াল করছেন? 12টা কিনারা, কিন্তু 12টা কিনারা। এমন আয়তাকার ঘনবস্তুরও এরকম, আয়তাকার ঘনবস্তুরও 12টা কিনারা আছে। হ্যাঁ, কিনারা বা ধার, ধার। কিন্তু যদি বলে কোনা আছে কয়টা? কোনা, কোনা বলতে এই যে এইগুলাকে বোঝাচ্ছে, কোনা বলতে এইগুলাকে বোঝাচ্ছে, কোনা। এরকম কোনা আছে 8টা। কিভাবে 8টা? এই যে এই পাশে 1টা 2টা 3টা 4টা, উপরে 4টা, ঠিক নিচে এরকম 4টা আছে। তাহলে কোনা আছে 8টা, খেয়াল করেন। তাহলে কোনা 8টা, হ্যাঁ, আর ধার, ধার কয়টা? ধার 12টা। পরীক্ষায় প্রশ্ন আছে, একটি আয়তাকার ঘনবস্তু বা ঘনকের সমকোণ কয়টা আছে? সমকোণ 24টা। আয়তাকার ঘনবস্তু বা ঘনকের সমকোণ আছে 24টা। কিভাবে দেখেন? প্রত্যেক, আপনি একটু খেয়াল করেন, প্রত্যেক কোণায় কিন্তু এই দেখেন, এই যে এখানে কিন্তু 3টা সমকোণ আছে, এই প্রত্যেক কোণায় কিন্তু 3টা সমকোণ। কিভাবে? এই বাহুর সাথে এই বাহু, এটা একটা সমকোণ। এই বাহুর সাথে এই বাহু, এই যে এই পাশ দিয়ে, এটা একটা সমকোণ। আবার এই বাহুর সাথে এই ভিতরের বাহু, ওই ভিতর দিয়ে, আমি কিন্তু দেখাতে পাচ্ছি না, ভিতর দিয়ে, ওইটা একটা সমকোণ। এই যে এখানে পারফেক্টলি দেখানো যাবে, এটা একটা সমকোণ। এই বাহুর সাথে এই বাহু একটা সমকোণ, এই বাহুর সাথে এই বাহু, এই যে এই পাশ দিয়ে একটা সমকোণ। হ্যাঁ, আবার এই বাহুর সাথে এই বাহু, এটা একটা সমকোণ। তো এই একটা সমকোণ, এই একটা সমকোণ, আর এইটার সাথে এটাও কিন্তু সমকোণ, সেটাই যে উপর দিয়ে এই পাশ দিয়ে দেখাতে পারছি না। তাহলে প্রত্যেক কোণায় 3টা সমকোণ। এই যে এখানে দেখানো যাবে, একটা, এটার সাথে এইটা একটা, এটার সাথে এইটা একটা, আর
এইটার সাথে এইটাই ভিতর দিয়ে একটা তিনটা, তাহলে প্রত্যেক কোণায় তিনটা। এই যে এই পাশে পারফেক্টলি দেখানো যায় এই জায়গা, এই একটা সমকোণ, এই পাশে একটা সমকোণ, হ্যাঁ, আর এই যে এই দুজনের সাথে একটা সমকোণ, প্রত্যেক কোণায় তিনটা। তাহলে প্রত্যেক কোণায় তিনটা, তাহলে এরকম কোণা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, আর নিচে কোণা আছে চারটা, তাহলে মোট কোণা আটটা। মোট কোণা আটটা, প্রত্যেক কোণায় হচ্ছে সমকোণ তিনটা, তাহলে মোট সমকোণ হবে এক এক কোণায় তিনটা, এরকম 8 কোণায় মোট 24টা সমকোণ, তাহলে 24টা সমকোণ। পূবের হাওয়া, আপনি যে কমেন্ট করছেন, আপনার এই কমেন্টের উত্তর আমি দিতেছি গত 4 মাস ধরে, উত্তর দিচ্ছি। এখন আপনি ক্লাস না করেন ঠিক মতো, আমি তো এর দায়ভার আমি নিতে পারবো না ভাই। হ্যাঁ, মানসিক দক্ষতার গ্রুপে আপনি যে যে টপিকের নাম উল্লেখ করছেন এগুলো সব ক্লাস মানসিক দক্ষতার গ্রুপে আছে। ক্লাস ঠিক মতো না করে খালি উল্টাপাল্টা এই জায়গায় কমেন্ট করে লাভ নাই, ক্লাস করতে হবে। ক্লাস না করে এগুলা করে লাভ নেই। হ্যাঁ, মানসিক দক্ষতার গ্রুপে এগুলার ক্লাস দেওয়া আছে। আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি গত 4-5 মাস ধরে। 4-5 মাস ধরেও যদি আপনার কোনো ভিডিওতে আপনি এগুলো না শোনেন তাহলে তো বিপদ ভাই। পোস্ট করে পর্যন্ত বলতেছি। আচ্ছা, তাহলে মোট কত হচ্ছে? আপনি যে ক্লাস খুঁজতেছেন সেই ক্লাস অলরেডি গ্রুপে আমাদের আছে। এগুলা ক্লাসের উপর আবারও ক্লাস হবে, কিন্তু এখন একবারে যদি একজন বলতেছে ভাই এটা করান, আর একজন বলতেছে ওইটা করান, আর একজন বলতেছে ওইটা করান, তাহলে আমি কি সব টপিকের ক্লাস একসাথে শুরু করব? আমাকে বুঝান। আমিও একটা মানুষ, কিন্তু আমি পড়ানোই বন্ধ করে দেবো কিছুদিন পরে। কেন? কারণ মানুষকে আমি যে পরিমাণ দেওয়ার চেষ্টা করছি, আমি আমার সামর্থ্যের তুলনায় মানে বেশি দেওয়ার দায়িত্ব নিয়ে ফেলছি। এই জন্য এই কোর্স টোর্স বন্ধ করে বাড়ি চলে যেতে হবে, এসব চালানো যাবে না। মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। কথা বুঝছেন? শুধু কমেন্টে না, ইনবক্সে নক দিয়ে ভাই এটা করান, ভাই ওইটা করান, অথচ সব ক্লাস কিন্তু অলরেডি অ্যাভেলেবল। তাহলে আমাকে তো একটা নির্দিষ্ট সময় দিতে হবে। আমাকে তো সময় না দিলে আমি ক্লাস কিভাবে নিব? আমি ক্লাস নিতে থাকবো, হতে থাকবে। কিন্তু যার ইমার্জেন্সি দরকার, কোনো ক্লাস ইমার্জেন্সি দরকার, তাকে তাহলে রেকর্ড ক্লাস করতে হবে আগের ব্যাচের। কিন্তু সে সেটা না করে বলতেছে যে ভাই এটার ক্লাস নেন, এটার ক্লাস নেন, এটার ক্লাস নেন। তাহলে আমি পাগল হয়ে গেছি অলরেডি। ঠিক আছে, অনলাইন কোর্স বন্ধ করে দিতে হবে, কিছু করার নাই। মানে মানে ধরেন আপনার একটা টপিকের ক্লাস দরকার, কিন্তু ওই টপিকের ক্লাসটা আমাকে এখনই নিতে হবে আবার। আরে ভাই এই টপিকের ক্লাস নিব, কিন্তু সময় দিতে হবে না? সময় দিতে হবে না আমাকে? সব টপিকের ক্লাসই নিব আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে। আমি তো একটা মানুষ, আমার তো জীবন আছে, তাই না? সবাই যখন আমাকে মানে ইনবক্সে নক দিয়ে ভাই এটা করান, ভাই ওইটা করান, তখন কতক্ষণ নেওয়া যায় একজন মানুষের? কতক্ষণ নেওয়া সম্ভব? কিন্তু 46-এ ক্লাস নিছি সব টপিকের, না নিলেও যত তার আগে ক্লাস নিছি। মানে আমার কাছে এখন গণিতে যত টপিক আছে সব টপিকের ক্লাস অ্যাভেলেবল। তাহলে কারো যদি ইমার্জেন্সি কোন টপিকের ক্লাস দরকার হয়, তাহলে সে কি করবে? সে কি আমাকে বলবে যে ভাই এই টপিকের ক্লাস এখন নেন? না, সেটা আমাকে বলবে না। কেন? কারণ আমার একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, আমি সিকোয়েন্স অনুসারে ক্লাস নিতে থাকবো। তাহলে সে কি করবে? সে ক্লাস করবে না। সে করবে, সে আগের গ্রুপ থেকে ক্লাস দেখে নিবে। এই সিম্পল কথা যদি না বোঝেন তাহলে তো ভাই সমস্যা। পরীক্ষায় প্রশ্ন আসে সেটা তো আমি জানি, তো পরীক্ষায় প্রশ্ন আসে আপনাকে ক্লাস দেওয়া হয়নি? আপনার ইমার্জেন্সি দরকার হলে ক্লাস আগে আপনি এটা করবেন, কিন্তু আপনি সেটা না করে আপনি কমেন্ট করবেন যে ভাই এটার ক্লাস করান। তা আমি যদি সব টপিকের ক্লাসকে একসাথে শুরু করবো, পাগল হয়ে যাবো আমি। পাগল অলরেডি হয়ে গেছি, আর কি হবো, আর হওয়ার বাকি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্ক শুরু করি। আমরা যা পড়লাম সেটা থেকে অঙ্ক দেখা যাক কি আছে। দেখেন, কোন 3টি মাত্রায় জ্যামিতিক ঘন, কোন 3টি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়? তো ঘনবস্তু তৈরির জন্য 3টা মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে দেখেন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। একটি আয়তিক ঘনবস্তুর তল কয়টি তল দ্বারা সীমাবদ্ধ? দেখেন কয়টি তল দ্বারা সীমাবদ্ধ। একটা হচ্ছে মাত্রা আর এটা হচ্ছে তল। তল হচ্ছে 6টা, আর আয়তাকার ঘনবস্তুর মাত্রা হলো 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বুঝলেন? কিন্তু তল হচ্ছে 6টা আর মাত্রা হচ্ছে 3টা। যদি বলতো আয়তাকার ঘনবস্তুর মাত্রা কয়টা? 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর যদি বল তল কয়টা? তল হচ্ছে 6টা। ঠিক আছে, নেক্সট। একটি ইটের কয়টি তল আছে? একটা ইট, তো ইট তো একটা আয়তাকার ঘনবস্তু, তাই না? ইট একটা আয়তাকার ঘনবস্তু। ইট যেহেতু একটা আয়তাকার ঘনবস্তু, তাহলে এর তল আছে কয়টা? 6টা। নেক্সট, এ বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য। দেখেন এ বাহু বিশিষ্ট, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই যে ঘনকের বাহু, খেয়াল করেন, এই যে এইগুলোকে বলা হয় ঘনকের বাহু। এগুলো, এটা যদি ঘনক হয়, হ্যাঁ, এগুলোকে বলে ঘনকের বাহু।
এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রত্যেকটা বাহু এ, তাহলে ঘনকের বাহুকে এ দ্বারা প্রকাশ করে, বুঝছেন? দেখেন ঘনকের প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য বলতে কোন কর্ণকে বোঝাচ্ছে? এই কর্ণের দৈর্ঘ্য বলতেছে বৃহৎ কর্ণকে বোঝাচ্ছে। হ্যাঁ, বৃহৎ কর্ণ। তাহলে বৃহৎ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, যেখানে এ হচ্ছে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আবার বলছি, কর্ণের দৈর্ঘ্য আমরা একটু আগে পড়লাম না যে √3a, সেখানে এ কি? এ হচ্ছে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে √3a, দেখেন √3a এখানেও আছে, √3a, আচ্ছা একক না, এটা হবে √3a, আচ্ছা কর্ণের দৈর্ঘ্য আছে, ঠিক আছে √3a একক, ঠিক আছে। দেখেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। একটি ঘনকের প্রতিটি ধার 5 সেন্টিমিটার, প্রতিটি ধার মানেই প্রতিটা বাহু, এটা বুঝতে হবে। প্রতিটি ধার মানে প্রতিটা কিনারা বাহু, প্রতিটা ধার মানেই প্রতিটা বাহু, তাহলে প্রতিটা ধার হচ্ছে 5 সেন্টিমিটার, মানে প্রতিটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। হলে কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তাহলে √3 ইন্টু এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5 কে সামনে লিখলে 5√3 সেন্টিমিটার, তাহলে 5√3 সেন্টিমিটার। দেখেন অপশনে 2 জায়গায় 5√3 আছে, এই এ নাম্বার অপশন রাইট, আর এটা আসলে 5√3 না, এটা আসলে 3√5 লিখতে হবে। হ্যাঁ, এটা একটু কারেকশন করবেন, এটা 3√5। সি নাম্বার অপশনটা একটু ঠিক করে নেবেন, এটা আসলে আমার প্রিন্টিং মিস্টেক, 3√5 হবে, 3√5। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে 5√3। খুব ইম্পর্টেন্ট, এই গণকের কর্ণের দৈর্ঘ্য থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসছে। দেখেন 4 একক ধার বিশিষ্ট, 4 একক ধার, এই ধার মানেই কিন্তু বাহুর দৈর্ঘ্য। আবার বলছি, ধার মানে কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য, মানে এই 4 একক ধার বিশিষ্ট একটি ঘনক, তার মানে এই 4 হচ্ছে ঘনকের কি? ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 4। ঘনকের ধার বিশিষ্ট 2টি কর্ণের সমষ্টি, এবার কিন্তু 2টি কর্ণের সমষ্টি চাইছে। আর আমরা যেটা বের করছিলাম, এই যে কর্ণের দৈর্ঘ্য d, d = √3a, এটা কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য, এটা কিন্তু 2টা কর্ণের দৈর্ঘ্য না, এটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য। মানে এই কোণা থেকে এই কোণা, আবার যদি এই কোণা থেকে এই কোণা নেন তাহলে আরেকটা কর্ণ। এরকম 2টা কর্ণ। এখন ওর তো কর্ণ আছে বিপরীত, 2 কোণা যুক্ত করলে তো ভিতরে শুধু এই পাশের কর্ণটা না, এই পাশে দিয়েও তো আরেকটা কর্ণ হবে, তাই না? তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য যদি √3a হয়, তাহলে √3 এর মান কত? এর মান হচ্ছে 4। এটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য, তাহলে 2টা কর্ণের দৈর্ঘ্য কি হবে? মনে রাখবেন, আয়তাকার ঘনবস্তু বা ঘনকের এই প্রধান কর্ণ কি হবে? প্রধান কর্ণ যে পাশ দিয়ে আঁকান দৈর্ঘ্য সমান হবে, প্রধান কর্ণের দৈর্ঘ্যটা সমান হবে যে পাশ দিয়ে নেন। তো 2টা কর্ণের দৈর্ঘ্য কি হবে? তাহলে এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 × √3 × 4, এই 4 আর 2 গুণ করে হবে 8, সাথে √3, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 4√3, কিন্তু 2টা কর্ণের দৈর্ঘ্য 8√3। দেখেন 4√3 কিন্তু অপশন আছে, এটা মাইরেন না কিন্তু, 8√3, 2টা কর্ণের দৈর্ঘ্য 8√3। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। একটি ঘনকের সমকোণের সংখ্যা, দেখেন একটা ঘনকের সমকোণের সংখ্যা, সমকোণ কয়টা? আমি কি বলছিলাম, প্রত্যেক কোণায় 3টা, তাহলে 8 কোণায় হবে 3 × 24টা। এখানে কি 24টা অপশন আছে? নাই, তাই কোনোটি নয় উত্তর। তো উত্তর হচ্ছে 24টি। ঘনকের সমকোণের সংখ্যা হচ্ছে 24টি, প্রত্যেক কোণায় 3টা, 8 কোণায় 3 × 24টা। নেক্সট, একটি কিউব, এই কিউব মানে কিন্তু ঘনক, বুঝছেন? কিউব মানে ঘনক। একটি কিউবের সব কয়টি তলদেশের ক্ষেত্রফল 5 বর্গ ফুট 6 বর্গ ইঞ্চি। এই জায়গাটা একটু মনোযোগ দিন সবাই প্লিজ। একটা কিউব মানে একটা ঘনকের সব কয়টি তলের ক্ষেত্রফল, সব কয়টা মানে 6 তলের ক্ষেত্রফল, 6 তলদেশের ক্ষেত্রফলের সমষ্টি, মানে 6 তলের ক্ষেত্রফলের সমষ্টি 5 বর্গ ফুট 6 বর্গ ইঞ্চি, উহার দৈর্ঘ্য কত? এই জায়গাতে অনেকে একটা বিপদে পড়ে যাবে যে ভাই 5 বর্গ ফুট 6 বর্গ ইঞ্চি, এর 2 রকম উত্তর হয়ে গেল না। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, মানে এর বাহুর দৈর্ঘ্য মানে সম্পূর্ণ ধরেন 2 ফুট 3 ইঞ্চি আছে, খেয়াল করেন। বাহুর দৈর্ঘ্য যদি 2 ফুট 3 ইঞ্চি হয়, খেয়াল করবেন প্লিজ, এই জায়গাতে অনেকে কিন্তু ভুল বোঝে, মানে বুঝতে পারে না। বাহুর দৈর্ঘ্য যদি 2 ফুট 3 ইঞ্চি হয়, তাহলে মানে বাহুটা সম্পূর্ণ মনে করেন যে 2 ফুট আর হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এর যখন স্কোয়ার করবেন, এই ফুটের উপর স্কোয়ার করে ফুট স্কোয়ার আসবে, আর ইঞ্চির উপর স্কোয়ার করলে বর্গ ইঞ্চি আসবে। তাই আসলে বিষয়টা হচ্ছে এই যে এরিয়াটা, সমগ্র তলের ক্ষেত্রফল 5 বর্গ ফুট, খেয়াল করেন এই জায়গাটা বুঝেন, 5 বর্গ ফুট আচ্ছা 6 বর্গ ইঞ্চি। এই ক্ষেত্রফলটাকে আপনাকে হয় বর্গ ফুটে কনভার্ট করে ফেলতে হবে, নাহলে বর্গ ইঞ্চিতে কনভার্ট করে ফেলতে হবে। কারণ একটা অংশ বর্গ ফুটে আছে, একটা অংশ বর্গ ইঞ্চিতে আছে, কিন্তু দুইটা ক্ষেত্রে একই এককে আনতে হবে। এখন উত্তরগুলা যেহেতু ইঞ্চিতে আছে, দেখেন উহার দৈর্ঘ্য চাইছে, মানে বাহুর দৈর্ঘ্য চাইছে, উহার দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, বুঝেন? ওই কিউবের
দৈর্ঘ্য চাইছে, মানে কিউবের বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য না। তাহলে এখন এইটাকে উত্তরগুলো যেহেতু বর্গ ইঞ্চিতে আছে, তাই আমি এই ক্ষেত্রফলটাকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তো দেখেন এখানে 5 বর্গ ফুট। আচ্ছা আপনারা আমাকে বলেন তো 1 ফুট মানে কত? 1 ফুট মানে 12 ইঞ্চি না? 1 ফুট মানে কিন্তু 12 ইঞ্চি, এটা কিন্তু আপনাকে জানতে হবে। 1 ফুট মানে 12 ইঞ্চি। এখন বর্গ ফুটকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করতে হবে। খেয়াল করেন আসলে 5 বর্গ ফুট মানে কি? এই বর্গ ফুট মানে কিন্তু মানে জিনিসটা হলো এরকম, এই ফুটের উপর স্কোয়ার আছে, এটা বুঝতে হবে। এই বর্গ ফুট মানে কিন্তু ফুটের উপর স্কোয়ার, এই জন্য বলছে বর্গ ফুট। এখন এই ফুটকে যদি আমরা, এদিকে তাকান, ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, 1 ফুটে 12 ইঞ্চি, তাহলে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। ফুট থেকে যদি ইঞ্চিতে কনভার্ট করি 12 দ্বারা গুণ, কারণ 1 ফুটে 12 ইঞ্চি। কিন্তু যখন আপনি বর্গ ফুটকে কনভার্ট করবেন তখন কিন্তু 12 দ্বারা গুণ না, 12 স্কোয়ার দ্বারা গুণ। এই যে এটা বুঝতে হবে, এটা অনেকে বোঝে না। কারণ আমি বর্গ ফুট মানে হচ্ছে ফুটকে কনভার্ট করতেছি না। বর্গ ফুট মানে কি? ফুট গুণ ফুট না? এই যে ফুট ইন্টু ফুট, এটা মানে কিন্তু বর্গ ফুট, বুঝতে হবে। তাহলে এই ফুটটাকে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ, এই ফুটটাকে আবার ইঞ্চিতে কনভার্ট করে 12 দিয়ে গুণ। ইয়েস, তার মানে বর্গ ফুটকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করতে হলে 12 গুণ 12 ইকুয়াল টু 144 দিয়ে গুণ, এটা বুঝতে হবে। 144 দিয়ে গুণ, বুঝছেন? ইয়েস, তার মানে হলো এই হলো 5, আর এই বর্গ ফুটকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করার জন্য 144 দিয়ে গুণ, বুঝছেন? এটা কিন্তু সাইডে লিখে রাখেন কেন 144 দিয়ে গুণ হয়েছে। এর সাথে আছে আবার 6 বর্গ ইঞ্চি। তাহলে এই বর্গ ফুট অংশটাকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করলাম, আর এই বর্গ ইঞ্চি, এবার এই পাশের অংশ বর্গ ইঞ্চি, এই পাশে তো বর্গ ইঞ্চি ছিলই, এবার টোটাল মিলে মোট ক্ষেত্রফলটা বর্গ ইঞ্চিতে আসবে। এখন 5 দিয়ে গুণ করেন, 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, 5 থেকে 5 আর 2 7, প্লাস হচ্ছে 6, তার মানে 726। তাহলে 726 এটা কি? এটা হচ্ছে বর্গ ইঞ্চি, এটা হচ্ছে বর্গ ইঞ্চি। তার মানে এই যে ক্ষেত্রফলটা বর্গ ফুট বর্গ ইঞ্চিতে ছিল, সেই বর্গ ফুট বর্গ ইঞ্চিতে টোটালটাকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করলাম। এটা কি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর কিউবের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, এই জন্য এটা হলো 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু, ব্যাস এইখান থেকে উহার দৈর্ঘ্য মানে ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে এ বের করতে হবে। তাহলে 6 দিয়ে আগে পাশে ভাগ করেন, তাহলে এই পাশে a স্কোয়ার থাকলো 726 ডিভাইডেড বাই 6, 6 12 তে 72, 6 12 তে 72, 6 1 6 121। তার মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। তাহলে এ কত? রুট 121 মানে হচ্ছে 11। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11। আছে অপশন, এই যে 11, এ নাম্বার অপশন ইজ রাইট। এটা কিন্তু অনেকে বোঝে না যে এই জায়গা ভাইয়া 144 দিয়ে গুণ হলো কেন? বর্গ ফুটকে বর্গ ইঞ্চি করতে হলে 144 দিয়ে গুণ কেন? কারণ বর্গ ফুট মানে এখানে 2টা ফুট গুণাকার আছে। মনোযোগ দেন, এই জায়গাটা কি বুঝছেন? প্লিজ লাইনে যা আছেন আন্না রয়, এটা কি বুঝছেন? একটু বলবেন তো। বর্গ ফুট মানে 2টা ফুট গুণ করলে বর্গ হয় না? যেমন x গুণ x করলে কি হয়? x স্কোয়ার হয়। তেমনি ফুট ইন্টু ফুট করলে বর্গ ফুট হয়। তাহলে আমি যখন বর্গ ফুটকে যখন বর্গ ইঞ্চিতে কনভার্ট করতেছি তখন আসলে এর মধ্যে 2টা ফুট আছে। এই ফুটটাকে ইঞ্চিতে কনভার্ট করলে 12 দিয়ে গুণ, এই ফুটটাকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ। তার মানে বর্গ ফুট থেকে বর্গ ইঞ্চি যেতে হলে 12 গুণ 12 মানে 144 দিয়ে গুণ। এটা কি বোঝা গেছে? ব্যাপারটা বুঝছেন যে এটা কেন 144 দিয়ে গুণ করছি? এটা কিন্তু অনেকে বোঝে না। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে জায়গাটা? নেক্সট, ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখেন সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের ধার মানে কিন্তু বাহু, ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল 6a স্কোয়ার, সমগ্র তল 6a স্কোয়ার। নেক্সট, একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার। এই যে এক বাহুর দৈর্ঘ্য মানে এর মান 3 মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তল, খেয়াল করেন তো, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। তাহলে 6 ইন্টু এ মানে বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত? 9, 6 9 কত? 54। তাহলে আমাদের উত্তর হচ্ছে 54, 54। ডি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 2 মিটার। এক ধার মানেই এক বাহু। আবার বলছে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেন, এক ধার মানেই এক বাহু মানে এক কোণার দৈর্ঘ্য 2 মিটার হলে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত? তো তলগুলো মানে সমগ্র তল, তলগুলো বলতে কয়টা তল? 6টা তল। তো 6টা তলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার।
তাহলে 6 ইন্টু এ কত বাহুর দৈর্ঘ্য, এই যে 2 স্কোয়ার 6, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 6 24, তাহলে আমাদের উত্তর হচ্ছে 24 বর্গমিটার। সি নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে, নেক্সট বলছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার ও উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? খেয়াল করেন, একটা বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, দৈর্ঘ্য মানে এ 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার, মানে প্রস্থ হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার, মানে কি? কিন্তু দেখেন এটা মিটারে আছে, এটা মিটারে আছে, এটা আবার মিটার আর সেন্টিমিটার ভাজায় আছে, এটা কিন্তু মিক্স অবস্থায় রাখা যাবে না, একককে মিক্স অবস্থায় রাখা যাবে না। একক হয় এই মিটারকে সেন্টিমিটার বানায় ফেলে এটার সাথে মিলাতে হবে, অথবা এই সেন্টিমিটারকে মিটার বানায় এটার সাথে মিলাতে হবে। এখন আমি কি করবো সেটা ডিপেন্ড করবে অপশনের উপর। অপশনগুলো দেখেন ঘনমিটারে আছে, খেয়াল করছেন? অপশন যেহেতু ঘনমিটারে আছে, বর্গমিটারে আছে, তার মানে আমি বুঝতে পারতেছি সবগুলোকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে বলেন এটা হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার, এই 50 সেন্টিমিটারে কয় মিটার বলেন তো? 50 সেন্টিমিটার হাফ মিটার, হাফ মিটার মানে কি 0.5 মিটার না? কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 50 সেন্টিমিটারে 1 মিটারের অর্ধেক মানে হাফ মিটার। অর্থাৎ প্রস্থ হলো 1 মিটার 50 সেন্টিমিটার, মানে হলো এই 1 মিটার হলো 1 মিটার, আর এই 50 সেন্টিমিটার মানে হাফ মিটার, অর্থাৎ 1.5 মিটার। অর্থাৎ প্রস্থ বি ইকুয়াল টু 1 মিটার প্লাস এই 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার ইজ ইকুয়াল টু 1.5 মিটার, বুঝছেন? আর উচ্চতা হলো সি, উচ্চতা সি কত? 1 মিটার। এখন চাইছে কি আয়তন, তো বাক্সের আয়তন ভি ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য আছে এ কত 2, প্রস্থ হচ্ছে বি কত 1.5, উচ্চতা সি কত 1। এখন 2 দিয়ে 1.5 কে গুণ করলে 1.5 2 3, যেহেতু এটা হচ্ছে আয়তনের একক হচ্ছে ঘনমিটার, তাহলে উত্তর হচ্ছে ঘনমিটার। কেন ঘনমিটার? কারণ দেখেন এই 2 এখানে একটা মিটার ছিল, এখানে একটা মিটার ছিল, এখানে একটা মিটার ছিল, এই 3টা মিটার গুণ হয়ে মিটার, এই যে কিউবিক মিটার বা ঘনমিটার হয়েছে। নেক্সট, একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান। দেখেন একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে এটা একটা ঘনক। হ্যাঁ, বস্তুটির আয়তন যদি 343 ঘন সেন্টিমিটার হয়, এই বানানটা ঠিক করেন তো, এটা হেলে আছে, এটা হবে হলে, এই বানানটা ঠিক করেন, হলে তার একটি তলের দৈর্ঘ্য কত? সরি, একটি তলের ক্ষেত্রফল কত? একটা তলের ক্ষেত্রফল চাইছে। এখন আমাকে বলেন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সেটা তো ঘনক, তাই না? আর ঘনকের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল তো a স্কয়ার। এরকম 6টা তল ছিল, তাই ক্ষেত্রফল ছিল 6a স্কয়ার। তার মানে একটা তলের ক্ষেত্রফল চাইছে, মানে কিন্তু শুধু a স্কয়ারের ভ্যালু চাইছে, এটা বুঝতে হবে। এখন দেওয়া আছে কি আয়তন। এখন ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a কিউব। সোজা কথা, ঘনকের আয়তন হচ্ছে a কিউব ইজ ইকুয়াল টু কি? 343। এইখান থেকে যে ঘনকের আয়তন ভি, এদিকে তাকান, ঘনকের আয়তন ভি ইকুয়াল টু দেওয়া আছে 343, আর ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু a কিউব ইজ ইকুয়াল টু 343। এইখান থেকে আমরা a বের করব। এখন আমাকে এই কিউবটা ওই পাশে যে ঘনমূল হবে, এরকম হবে ঘনমূল 343। কারণ 343 এর ঘনমূল হচ্ছে 7, তার মানে a ইজ ইকুয়াল টু 7। এভাবে বের করা যায়। অথবা যারা সূচকের নিয়ম বোঝেন, আমরা বের করবো কিসের মান? a এর মান। তাহলে যেহেতু a বের করবো, a এই পাশে বেজে আছে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এই পাশে পাওয়ার 3 আছে, তাহলে এই পাশে পাওয়ার 3 আনতে হবে। এখন 343 মানে কার উপরে কিউব দেওয়া লাগে? 343 মানে 7 কিউব। না বুঝলে সমস্যা নাই, 343 কে আপনি ফ্যাক্টরাইজ করবেন। আমি তো অনেকভাবে শিখাইছি সূচকে, কেন শিখাইছি? যে এগুলো এখানে এসে অ্যাপ্লিকেশন হবে। 7 দিয়ে ভাগ করেন, 4 সাথে 28 থাকলো 6, 6 এর পরে 3 63, 7 9 63, আবার 7 দিয়ে 7 সাথে 49, 3টা 7 হয়েছে ভেঙে, তার মানে 3টা 7 গুণ করলে 7 কিউব। এই উভয় পাশে কিউব আর কিউব কাটলে a ইকুয়াল টু 7, এর মান 7 আসছে। এবার অতএব একটি পৃষ্ঠের ক্ষেত্রফল মানে a স্কয়ার, এর মান বেরিয়েছে 7, তার মানে 7 স্কয়ার, আর 7 স্কয়ার মানে 49। ক্লিয়ার বিষয়টা? 49 হয়েছে এটা। নেক্সট, একটি ঘনকের ধারগুলোর যোগফল 6 একক হলে এর আয়তন কত? এটার উত্তর ভুল আছে, বুঝছেন? এটার উত্তর ভুল আছে, একটু কারেকশন করবেন। এখানে কোনো উত্তর নাই, উত্তর ভুল আছে, আপনি করে যা আসবে তাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটি ঘনকের ধারগুলোর যোগফল হচ্ছে 6 একক। ধারগুলো মানে কি? ধার মানে হচ্ছে প্রত্যেক, ধারগুলো মানে ঘনকের যতগুলো ধার আছে, মানে প্রত্যেকটা কিনার আছে, মানে যতগুলো বাহু, সোজা কথা প্রত্যেকটা ধারই এক একটা বাহু। তাহলে ধার আছে কয়টা? 12টা, মানে বাহু আছে 12টা। ওই 12টা বাহুর যোগফল হচ্ছে 6। ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে 12টা বাহুর দৈর্ঘ্য 12a। এই 12 এর মান হচ্ছে 6,
বুঝতে হবে ধারগুলোর যোগফল বা বাহুগুলোর যোগফল। হ্যাঁ, তাহলে এই 12 এ মানে 6, এখান থেকে আপনাকে এ বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু 6, 12 গুণ আছে এই পাশে ভাগ হবে, 6 কে 6, 6 দুগুণী 12, তার মানে a ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এর মান হচ্ছে 1/2, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1/2। এবার বলছে তাহলে এর আয়তন কত। এখন আমাকে বলেন ঘনকের আয়তন চাইছে, কি চাইছে? ঘনকের আয়তন। এখন আয়তন বের করতে গেলে তো ভাই বাহুর মান লাগবে, সেই বাহুর মান সরাসরি দেওয়া নাই, সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফলটা দেওয়া আছে। তাহলে সবগুলো বাহু হচ্ছে 12টা বাহু, তাহলে প্রত্যেক বাহু এ হলে 12টা বাহুর দৈর্ঘ্য 12 এ, এই 12 এর মান হচ্ছে 6, এখান থেকে এর মান বের করব। এইবার আমরা বের করবো হচ্ছে আয়তন। তাহলে অতএব আয়তন ভি ইজ ইকুয়াল টু কি, এ কিউব না, এ কিউব। তাহলে এর মান কত? এর মান হচ্ছে হাফ। তাহলে হাফের উপরে কিউব দিলে, এই কিউবটা 1 এর উপর আছে, 2 এর উপর আছে, 1 এর উপর কিউব দিলে 1, 2 এর উপর কিউব দিলে 8, তার মানে 1/8 ঘন একক। ঘন একক, যেহেতু এখানে কোনো একক দেওয়া নাই মিটার সেন্টিমিটার, তাই লিখবো ঘন একক। 1/8 ঘন একক। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1/8 ঘন একক। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1/8 ঘন একক। ঠিক আছে, এটা কত? 14 নাম্বার কোশ্চেন। 14 পর আমরা চলে যাব হচ্ছে 15 নাম্বার প্রশ্ন। এই 15 নাম্বার প্রশ্নের উত্তর ভুল আছে, কারেকশন হবে। হ্যাঁ, উত্তর ভুল আছে, মানে অপশনে উত্তর নাই। দেখেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই 15 নাম্বার প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এখান থেকে মানে এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, খুব ইম্পর্টেন্ট। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5√3, কর্ণের দৈর্ঘ্য মানে ডি ইজ ইকুয়াল টু 5√3। ওকে, ফাইন। বলছে তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তো ভাইয়া 6a², তাই না? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a²। তার মানে আমাকে যদি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে এই এ লাগবে। এ মানে কি? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এই এর মানটা বের করতে হবে। সেই এর মান বের করার জন্য আমাদেরকে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই কর্ণের দৈর্ঘ্য থেকে এ বের হবে, সেই এর মানটা এখানে বসাই দিলে উত্তর চলে আসবে। এবং ডি মানে কি? ডি মানে হচ্ছে কর্ণ, প্রধান কর্ণ। আবার বলছি, এখানে কিন্তু বলা নাই প্রধান কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বললেই বুঝে নিতে হবে প্রধান কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, আর এই ডি নির্ণয়ের সূত্র হচ্ছে √3a। তাহলে √3a ইজ ইকুয়াল টু 5√3। উভয় পাশ থেকে √3 কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু 5। মানে এর মানটা 5 বের হয়েছে। এর মানটা কত বের হয়েছে? 5 বের হয়েছে। ঠিক আছে, এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু এর মান বের হয়েছে কত? এর মান হচ্ছে 5। তাহলে এখানে 5 বসান, তাহলে 5²। তাহলে 6 ইন্টু 5² কত? 25। 6 25 150, বা 5 6 30 0 হাতে 1, 6 2 12 হাতে 3, 5 6 30 0 হাতে 3, 6 2 12 3 15, 150 বর্গ একক। 150 বর্গ একক। এই 150 বর্গ একক অপশনে নেই, আসলে এই প্রথম অপশনটা 750 না, এটা হবে 150। এই প্রথম অপশনটা কারেকশন করে নেবেন। হ্যাঁ, 150 বর্গ একক। প্রথম অপশনে 150 হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য, দেখেন এটা কর্ণের দৈর্ঘ্য মানে ডি ইজ ইকুয়াল টু 5√3 হলে ঘনকের আয়তন কত নির্ণয় করতে বলছে। ঘনকের আয়তন ভি ইকুয়াল টু কত? এখন আমরা জানি আয়তন ভি নির্ণয়ের সূত্র কি, এ কিউব। এ মানে কি? ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তন বের করতে গেলে এ লাগবে, সেই এ আমরা বের করবো এই কর্ণের দৈর্ঘ্য থেকে, সেটা এখানে বসাই দিব, অঙ্ক হয়ে যাবে, শেষ। খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, তাহলে আমরা ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5√3, আর এই ডি কর্ণের দৈর্ঘ্য কি নির্ণয় সূত্র হচ্ছে √3a ইকুয়াল টু 5√3। উভয় পাশ থেকে √3 কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু 5। এবার চাইছে কি? এবার চাইছে আয়তন। তা আয়তন ভি ইকুয়াল টু এ কিউব। তাহলে ভি ইকুয়াল টু এ বের হয়েছে 5, 5 এর উপর কিউব মারলাম, 5 এর উপর কিউব মানে 125। তাহলে 125 ঘন একক। বি নাম্বার অপশন রাইট, 125 ঘন একক। 125 ঘন একক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট। কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের কর্ণ, এইবার বুঝেন কিন্তু, এবার বলছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তার মানে এখানে কিন্তু শুধু কর্ণের দৈর্ঘ্য বলে নাই, পৃষ্ঠতল মানে যে কোনো এক পাশের কর্ণের দৈর্ঘ্যের কথা বলছে, এটা কিন্তু বুঝতে হবে। এখানে কিন্তু এটা প্রধান কর্ণের দৈর্ঘ্য না, তো পৃষ্ঠতল মানে যে কোনো এক পাশের কর্ণের দৈর্ঘ্য। তো প্রত্যেকটা পাশ কেমন? বর্গাকার না? প্রত্যেকটা পাশ কিন্তু বর্গাকার, ঘনকের প্রত্যেকটা পাশ তো বর্গাকার। তো বর্গের কর্ণের দৈর্ঘ্য কি? √2a। তার মানে এই যে 8√2, এটা হচ্ছে √2a, এটা √3a না, এক পাশের কর্ণের দৈর্ঘ্য, এক পাশ। আমি চিত্রটা দেখে যদি একটু বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, তার মানে এখানে এক পাশের কর্ণের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে এই যে
এই কর্ণটা, এই এই যে এই পাশে যে বর্গাকার জায়গা আছে না, এই বর্গাকার জায়গার এটা, তাহলে এর প্রত্যেকটা বাহু যদি এ হয়, এটা যদি এ হয়, তো আমরা তো পড়ছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তার মানে এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য যখন বলবে তখন সেটা হচ্ছে √2a। এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য বললে সেটা কি √3a না √2a। বুঝতেছেন আমার কথা? কই গেল? হ্যাঁ, তাহলে এক পাশের কর্ণের দৈর্ঘ্য যখন বলছে, তখন পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বলছে, তখন বুঝবেন এটা আসলে √2a, মানে এক পাশের কর্ণের দৈর্ঘ্য। এবার বলছে তাহলে এর কর্ণের দৈর্ঘ্য মানে ওই ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও আয়তন কত। এইখানে বানান ভুল আছে, আয়তন হবে, আয়তন, আয়তন এটা একটু কারেকশন হবে। কত নাম্বার এটা? 17 নম্বর, আয়তন। এর আয়তন কত, তার মানে কর্ণের দৈর্ঘ্য মানে প্রধান কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে আর আয়তন বের করতে বলছে। তা আপনি বলেন প্রধান কর্ণের দৈর্ঘ্য তো ভাইয়া, প্রধান কর্ণের দৈর্ঘ্য তো d = √3a, তাই না? তাহলে প্রধান কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে a লাগবে, আয়তন v মানে তো a³, আয়তন বের করতে গেলে a লাগবে, মানে বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন যে করে হোক a মানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখন এই বাহুর দৈর্ঘ্য আমি কেমনে বের করব? এই যে এক পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য দিয়ে আছে √8√2, এক পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a না? এক পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a, কারণ এটা তো একটা ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠতল তো বর্গাকার, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a হলে ঘনকের এক পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a হবে। তো এই √2 এর মান হচ্ছে 8√2, তাহলে √2 = 8√2, উভয় পাশ থেকে √2 কাটা, তাহলে a = 8, অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য 8 আমরা বের করে ফেললাম। এইবার আমরা প্রধান কর্ণের দৈর্ঘ্য d = √3a, তাহলে √3 এর মান হচ্ছে 8, 8টাকে সামনে লিখলাম, অর্থাৎ 8√3, যেহেতু সেন্টিমিটার আছে, যেগুলো সেন্টিমিটার আছে সুতরাং এগুলো সেন্টিমিটার আসবে। এটা হচ্ছে প্রধান কর্ণের দৈর্ঘ্য। আর আয়তন v = কি a³, এর মান বেরিয়েছে 8, তাহলে 8³ 8, 8 এর কিউব কত 512, তাহলে 512 ঘন সেন্টিমিটার, তাহলে 512, তাহলে 8√3 512, 8√3 512, দেখেন এই যে 8√3 512, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এক পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেইখান থেকে এ বের হবে, এ বের করতে পারলে তো যা কিছু বের করা যাবে, কোনো সমস্যা নেই। পৃষ্ঠতল না, আয়তাকার ঘনবস্তু বললে যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √a² + b² হবে, ব্যাপারটা এমন না, কারণ আয়তাকার ঘনবস্তুর তো √b² + c² হতে পারে, এজন্য স্পেসিফিক বলে দিতে হবে কোন পৃষ্ঠের কথা বলতেছে। কারণ এক এক পৃষ্ঠ তো, সব পৃষ্ঠ তো সমান না আয়তাকার ঘনবস্তুর, এক পৃষ্ঠের দৈর্ঘ্য a প্রস্থ b, কিন্তু অন্যান্য পৃষ্ঠে দৈর্ঘ্য b প্রস্থ c, তো যখন দৈর্ঘ্য b প্রস্থ c হবে সেখানে তো √b² + c² হবে। আমার কথা কি বুঝতেছেন? আপনি যে প্রশ্নটা করছেন যে আয়তাকার ঘনবস্তু বললে পৃষ্ঠতলের বললে কর্ণের দৈর্ঘ্য √a² + b², না, কারণ আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ঘনকের ক্ষেত্রে, তাই প্রত্যেকটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a। কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে তো প্রত্যেকটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান না, প্রত্যেকটা পৃষ্ঠতলের দৈর্ঘ্য প্রস্থ ab না, যে পৃষ্ঠের দৈর্ঘ্য প্রস্থ ab সেখানে √a² + b² হবে, কিন্তু যে পৃষ্ঠে দৈর্ঘ্য a প্রস্থ c সেখানে √a² + c² হবে, যেখানে দৈর্ঘ্য a প্রস্থ b সেখানে √b² + c² হবে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি বলছেন যে ভাইয়া যদি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বলে, এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বললে কোন পৃষ্ঠ, সরি, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের কর্ণ বললে কোন পৃষ্ঠ সেটা না জানলে আমি কেন বলবো? যদি এই পৃষ্ঠ বলে, ধরেন এটা দৈর্ঘ্য a, এটা প্রস্থ b, প্রস্থ b, উচ্চতা c, যদি আমাকে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কর্ণ বলে তাহলে এখান থেকে এইটুক, সেটা হবে √a² + c²। কিন্তু যদি আমাকে এইটার কর্ণ বলে, অর্থাৎ এখান থেকে এইটুক, তো এইটা যদি b হয় এটা b না, এটা যদি c হয় তাহলে এটা c না, তখন এই কর্ণ হবে √b² + c²। এরকম বলবে না, শুধু এই এক পৃষ্ঠতলের কর্ণের কথা ঘনকের ক্ষেত্রে বলতে পারে, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে বলবে না। তো হ্যাঁ, এই পর্যন্তই রাখবো আমরা। আগামী ক্লাস মানে আগামীকালই পড়াবো, ঠিক আছে? আগামীকাল আমি এই ঘনজ্যামিতি আমি ঈদের আগে শেষ করে দিব, মানে জ্যামিতি ঈদের আগে ক্লোজ করে দিব। আচ্ছা, তাহলে আমরা কত পর্যন্ত করালাম? সেটা হচ্ছে 17 পর্যন্ত। 17 পর থেকে আমরা কালকে করাবো, আমি জানাই দেবো কালকে কখন ক্লাস নেব। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।